আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং জৈব যৌগর যে সিরিজটা আমাদের চলতেছে এটা অনেক অনেক এনজয় করতেছো। আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সের একটা প্রিমিয়াম লেকচার হচ্ছে জৈব যৌগ, যেটাকে আমরা অ্যাডমিশন জৈব যৌগ বলে আমাদের ইউটিউবে ফ্রি ক্লাসের মাধ্যমে দিতেছি। সো এই যে ফ্রি ক্লাসগুলা এগুলা তুমি যদি সুন্দর মতো গুছিয়ে করো, প্রত্যেকটা লেকচার তুমি যদি ভালো করে আগে বেসিকগুলা রিভিউ দেখো এবং প্রশ্নগুলা বারবার সলিউশন করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি জৈব যৌগ থেকে যে 5 থেকে 6টা এমসিকিউ তুমি পাবা, তুমি কোথাও এগুলা ভুল করবে না এবং হুবহুব এর ভিতর থেকেই তুমি সব কমন পাবা। আমার 5 থেকে 6 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি দেখছি এর বাইরে থেকে ভাইয়া তেমন একটা এমসিকিউ আসে না। ঠিক আছে? সো এই ক্লাসগুলা খুব মনোযোগ সহকারে করো, এই ক্লাসগুলাই তোমার জন্য এনাফ হবে এবং এখান থেকে প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে? আর তোমরা যারা যারা এই ক্লাসগুলার পিডিএফ লিঙ্ক চেয়েছিলা, আমি ইনশাল্লাহ পিডিএফ হচ্ছে তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব। সো একটু চেক করবা। আর যারা যারা আমাদের ফুল সলিউশন কোর্সে ভর্তি হতে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টেরই ডেমো ক্লাস প্লেলিস্ট আকারে দেখবা ভার্সিটি সলিউশন কোর্সের ভিতরে দেয়া আছে। সো ওখান থেকে ডেমো ক্লাস দেখে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টারই ক্লাস দেখে যদি তোমার ভালো লাগে, তাহলে মাত্র 1299 টাকায় এখনই কিন্তু তুমি আমাদের ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। সো ফুল কোর্সে ভর্তি হয়ে গেলে দেখা যাবে কি সব চ্যাপ্টারের সুন্দর সলিউশন ক্লাস তুমি পেয়ে যাবা, যেখান থেকে তুমি বেসিক রিভিউ করে প্রত্যেকটা প্রশ্ন সলিউশন ভালো করে নিজের মতো করে নিতে পারবা। সো চলো আমরা দেরি না করে শুরু করি। আমাদের প্রথমেই আজকে যেই টপিকটা আছে টাইপ 5-এ অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। সো আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন এগুলা সম্পর্কে জানবো। এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের এই যে এখানে যে ছকটা আছে, এই ছক থেকে কিন্তু কোশ্চেন আসে। যেমন হচ্ছে বিটুমিনের কাজ কি, প্যারাফিন ওয়াক্সের কাজ কি, তারপর হচ্ছে ব্যবহার মানে ব্যবহার কি, ডিজেলের ব্যবহার কি, এগুলো আসে। বাট তোমার ভার্সিটি অ্যাডমিশনে খুব কমই এগুলা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সো তোমরা যারা যারা একটু মুখস্থ টাইপ জিনিসপত্র ভালো পড়তে পারো, তারা এটা পড়ে নিতে পারো। তবে হ্যাঁ, আমি দুইটা জিনিস দাগিয়ে দিচ্ছি, এই দুইটা আমাদের মাস্ট লাগবে। সেটা হচ্ছে গ্যাসোলিন বা পেট্রোল, আরেকটা হচ্ছে আমাদের বিটুমিন। এই দুইটা জিনিস একটু ভালো করে পড়বা। প্যারাফিন ওয়াক্সটাও পড়ে নিতে পারো। এই 3টা জিনিস ভালো করে পড়লেই দেখা যাবে যে এর ভিতর থেকে যদি কোশ্চেন আসে তাহলে পারবা। বিশেষ করে গ্যাসোলিন বা পেট্রোল এইটা বেশি আসে এবং বিটুমিন আসে। হ্যাঁ, এই দুইটা জিনিস একটু ভালো করে পড়বা। এরপরে আসো, আমাদের বিক্রিয়া আছে। দেখো, আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের পরীক্ষাগারে প্রস্তুতির 3টা বিক্রিয়া দেয়া আছে এখানে, যে বিক্রিয়াগুলো আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো, অ্যালকেন প্রস্তুত করছে হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের মাধ্যমে। সো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে কি ঘটে? বেসিক্যালি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে তোমার কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ থাকে, এর সাথে আমরা সোডা লাইম নিই। সো সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের একটা মিশ্রণ, এটাকে বলে সোডা লাইম। সো এই সোডা লাইম যখন নিব, তখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে সোডিয়াম তোমার মিলে সোডিয়াম কার্বনেট তৈরি করে এবং এই জায়গায় যে আর আছে, এই টোটাল অংশ থেকে তোমার সবকিছু উঠে যে আর এইচ তৈরি হয়। সো এই আর এইচ তৈরি হলে এই আর এইচ হচ্ছে আমাদের অ্যালকেন, আর বাকি হচ্ছে সোডিয়াম কার্বনেট। এই রিঅ্যাকশনটাকে আমরা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন বলি। আমরা এটা 9-10-এও শিখছি। ঠিক আছে? সো 9-10-এ এই যে রিঅ্যাকশনটা শিখছি, এই ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা প্রথমে অ্যালকেন প্রস্তুত করলাম। সো এটা হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। তারপরে অ্যালকিন প্রস্তুতির জন্য আমরা কি করি? আমরা অ্যালকোহল নিই। সো অ্যালকোহল নিলাম একটা। সো অ্যালকোহলটা দেখো, আর CH2OH। সো এটা একটা অ্যালকোহল। এই অ্যালকোহলকে যদি আমরা এখন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 160 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জ্বালাই, তার মানে এই সালফিউরিক অ্যাসিড তখন আমাদের নিরুদন করে। নিরুদন কথাটার মানে কি? নিরুদন কথাটার মানে হচ্ছে পানি অপসারণ করা। সো এই জায়গা থেকে পানি যখন অপসারণ হবে, এই জায়গা থেকে OH আর এখান থেকে H অপসারণ হবে। সো H এবং OH অপসারণ হয়ে গেলে, এখান থেকে পানি যখন অপসারণ হয়ে যায়, তখন আর CH ডাবল বন্ড CH2 এরকম একটা যৌগ তৈরি হয়। এই যে আর CH ডাবল বন্ড CH2 যৌগ তৈরি হলো, এটাই তখন আমাদের অ্যালকিন যৌগ তৈরি করে। দেখো, এখানে আমাদের অ্যালকিন যৌগ তৈরি করছে। সো এটা আমাদের অ্যালকিনের একটা জেনারেল প্রস্তুতি। এবার দেখো, অ্যালকাইনের জেনারেল প্রস্তুতি তুমি কিভাবে পাবা? সিম্পল, ক্যালসিয়াম কার্বাইড এইটাকে তুমি যদি পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করো, তাহলে এই জায়গা থেকে অ্যাসিটিলিন তৈরি হয়। খুবই বিখ্যাত বিক্রিয়া, এটা মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউতে আসে। সো এই 3টা প্রস্তুতির মাধ্যমে আমরা কি দেখলাম? আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের 3টা
পরীক্ষাগারে সাধারণ প্রস্তুতি দেখলাম। এই 3টা বিক্রিয়াই তুমি একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ এই 3টা বিক্রিয়া কখনো কখনো তোমাকে রিটেনে লিখতে হতে পারে। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি কখনো কখনো রিটেনে লিখতে হতে পারে, কখনো কখনো এই 3টা বিক্রিয়া আবার আমাদের হচ্ছে এমসিকিউতেও দিয়ে দিতে পারে। এবার আসো, খুবই খুবই গুরুত্বপূর্ণ, অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্যকরণ। সো পার্থক্য তুমি কিভাবে করবা? দেখো, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আমরা 3টাই নিছি। এর ভিতরে প্রথমে আমরা ব্রোমিন দ্রবণের মাধ্যমে পার্থক্য করতে পারি, তারপর আমরা বেয়ার দ্রবণের মাধ্যমে পার্থক্য করতে পারি, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট এবং কপারযুক্ত বা অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড, এই 4টা জিনিসের মাধ্যমে আমরা পার্থক্য করতে পারি। এবার তোমার কাছে জিনিসটা যদি কঠিন লাগে, কঠিন একটু লাগতে পারে ভাইয়া, বাট মুখস্থ করতে হবে। এই জিনিসপত্রগুলো একটু বুঝে বুঝে মুখস্থ আমাদের করাই লাগবে, কোনো উপায় নেই। প্রথমে আসো অ্যালকেন। ব্রোমিন দ্রবণ অ্যালকেনের সাথে কোনো বিক্রিয়া দেয় না, মনে রাখবা। অ্যালকেন যে যৌগটা আছে তার সাথে ব্রোমিন দ্রবণ তুমি যদি দাও কোনো বিক্রিয়া দিবে না। কিন্তু ব্রোমিন দ্রবণ তুমি যদি অ্যালকিনের সাথে দাও, তাহলে দেখো এই ব্রোমিন অ্যালকিনের এই ডাবল বন্ড ভেঙে যে সংযোজন বিক্রিয়া দেয়। এই ব্রোমিন এখানে যোগ হয়ে যায়, এই ব্রোমিন এখানে যোগ হয়ে যায়। 2টা ব্রোমিন যোগ হয়ে গেলে দেখো এখানে একটা ব্রোমিন আসে, এখানে একটা ব্রোমিন আসে। সো এই যে যোগ হয়ে গেল, ইনিশিয়ালি ব্রোমিন হচ্ছে আমার লাল দ্রবণ ছিল, কিন্তু ব্রোমিন তো এখন আর দ্রবণ আকারে নাই, ব্রোমিন তো অ্যালকেন হয়ে গেছে বা অ্যালকিনের সাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়ে গেলে নতুন যে যৌগ তৈরি করে, এই যৌগের না কোনো বর্ণ থাকে না, ফলে ব্রোমিনের যে লাল বর্ণ এটা আস্তে আস্তে বর্ণহীন হয়ে যায়। কি হয়? ব্রোমিনের যে লাল বর্ণ এটা আস্তে আস্তে বর্ণহীন হয়ে যায়। সো এটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। সেম ভাবে আমরা ব্রোমিনের লাল বর্ণ অ্যালকাইনের সাথে যদি যুক্ত করি, তাহলে 2টা ব্রোমিনের জায়গায় 4টা ব্রোমিন যুক্ত হয়ে দেখো এইভাবে আমাদের এখানে অ্যাড হয়ে যায়। তখন এই ব্রোমিনের লাল বর্ণ এখানে আবারও বর্ণহীন হয়ে যায়। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস দেখলাম, পার্থক্যটা বুঝবা। একটা জিনিস দেখলাম যে ব্রোমিন দ্রবণ অ্যালকেনের সাথে বিক্রিয়া করে না, কিন্তু অ্যালকিন অ্যালকাইনের সাথে বিক্রিয়া করে লাল বর্ণকে বর্ণহীন করে। প্রথম পয়েন্ট, যেটা আমাদের মাস্ট মনে রাখা লাগবে। এবার আসো আমাদের বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষার ক্ষেত্রে কি হয়? বেয়ার পরীক্ষায় আমাদের বেয়ার মানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। এইটা মেইনলি হচ্ছে আমাদের বেয়ার। KMn মনে রাখতে হবে, বেয়ার দ্রবণ মানেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। এবং এইটা ভেঙে যে তোমার জায়মান অক্সিজেন তৈরি করে, এই জায়মান অক্সিজেন পরীক্ষার সময় যখন বিক্রিয়া করে তখন মেইনলি OH সংযুক্ত করে। এটা হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক। মানে কি? KMnO4 আসলে জায়মান অক্সিজেন তৈরি করে। এই জায়মান অক্সিজেন যখন বিক্রিয়া করে তখন মেইনলি OH তৈরি করে। এখন আমরা এটা একটু মিলাই দেখি তো। যখন আমরা বেয়ার দ্রবণ অ্যালকেনের সাথে বিক্রিয়া করাবো তখন কোনো বিক্রিয়া দিবে না, অ্যালকেনের সাথে কোনো বিক্রিয়া দেয় না। কিন্তু KMnO4 যে গোলাপি বর্ণের একটা দ্রবণ ছিল, এটা যখন অ্যালকিনের সাথে বিক্রিয়া করে তখন এই অ্যালকিনের সাথে জায়মান অক্সিজেন OH, এই জায়গায় ডাবল বন্ড ভেঙে যায়, এদিকে একটা OH এদিকে একটা OH তৈরি করে। এই যে OH তৈরি করে, দেখো CH2 এর সাথে OH, CH2 এর সাথে OH, এইটা কিন্তু হচ্ছে ইথিলিন গ্লাইকল বা ডাইঅল যৌগ। এই যৌগের নাম কি? ইথিলিন গ্লাইকল বা ডাইঅল যৌগ। সো এইভাবে ইথিলিন গ্লাইকল বা ডাইঅল যৌগ যদি তৈরি করে, তাহলে KMnO4 এর যেই নিজস্ব বর্ণ গোলাপি বর্ণ ছিল, এই গোলাপি বর্ণ আস্তে আস্তে দূর হয়ে যায়। সো গোলাপি বর্ণ আস্তে আস্তে দূর হয়ে গেলে এই জায়গা থেকে আমরা বেয়ার দ্রবণ পরীক্ষার মাধ্যমে এই বর্ণ দূর করতে পারি। এবার আসো, KMnO4 এর এই গোলাপি বর্ণ আমরা যদি ইথাইনের সাথে বা অ্যালকাইনের সাথে বিক্রিয়া করাই তাহলে কি ঘটবে? তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণ জায়মান অক্সিজেন থাকায় 2 স্টেপে এটাকে তোমার হচ্ছে যে কি করবে? জারণ করবে। 2 স্টেপে জারণ করে অ্যালকোহল থেকে অ্যাসিডে কনভার্ট করে ফেলে। ঠিক আছে? প্রথমে কি ছিল? প্রথমে অ্যালকিন ছিল, তারপরে অ্যালকোহল হইছে, পরের স্টেপে অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। অ্যাসিডে কনভার্ট হয়ে গেলে CH বন্ড COH এই অ্যাসিডটাতে পরিণত হলো। সো এইটা আমাদের মনে রাখতে হবে। এবং যখন এই অ্যাসিডটাতে পরিণত হবে তখন KMnO4 এর যে গোলাপি বর্ণ এটা থাকবে না, বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। ঠিক আছে? এবার আসো অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। এই যে জিনিসটা, এইটা সংকেত আগে মনে রাখতে হবে। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের সংকেত কি? সিলভার নাইট্রেট AgNO3, এটা হচ্ছে সিলভার নাইট্রেটের সংকেত। বাট অ্যামোনিয়া যুক্ত মানে হচ্ছে মাঝখানে অ্যামোনিয়া যোগ হয়ে যাবে। সো NH3 এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। সেম ভাবে আমরা যদি অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড বানাইতে যাই, তাহলে এটা কেমন হবে? অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড মানে CuCl2 আসবে, বাট মাঝখানে অ্যামোনিয়া আসবে। সো এই যে মাঝখানে অ্যামোনিয়া আসলো, অ্যামোনিয়ার ক্ষেত্রে Hol2 নিলাম। সো এইটাকে বলে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড, এটাকে বলে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। সো 2টা যৌগ, একটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, একটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। সো অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, এই 2টার ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়া দিবে, সেই বিক্রিয়া কার কার ক্ষেত্রে দিবে? দেখো, অ্যালকেনের সাথে কোনো বিক্রিয়া দেয় না, অ্যালকাইনের সাথে বিক্রিয়া দেয় না,
অ্যালকিনের সাথে বিক্রিয়া দেয় না, কিন্তু অ্যালকাইন ট্রিপল বন্ড যেটা আছে সেটার সাথে বিক্রিয়া দেয়। স্পেসিফিক ভাবে অ্যালকাইন 1 এর সাথে বিক্রিয়া দেয়। দেখো অ্যালকাইন 1 এর সাথে বিক্রিয়া করে এই জায়গায় এই অ্যালকাইন 1 এর এই সাইডে একটা সিলভার, এই সাইডে একটা সিলভার তোমার হচ্ছে যুক্ত হয়ে যায়, এবং সেই যে যৌগটা তৈরি হচ্ছে এই যৌগ কিন্তু অদক্ষেপ পড়ে। সো এইটা আমাদের একটু মনে রাখা লাগবে যে যখন আমরা অ্যালকাইন 1 এর সাথে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের তোমার মিশ্রণ করব তখন সাদা অদক্ষেপ পড়বে। সেম ভাবে তোমার অ্যালকেনের সাথে দেখো অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড বিক্রিয়া করে না, অ্যালকিনের সাথেও বিক্রিয়া করে না, কিন্তু অ্যালকাইন 1 এর সাথে যখন তুমি বিক্রিয়া করাবা তখন উভয় সাইডে কপার যুক্ত হবে। সো উভয় সাইডে কপার যুক্ত হলে এখানে লাল অদক্ষেপ পড়বে। তাহলে দেখো সিলভার নাইট্রেটের ক্ষেত্রে সাদা অদক্ষেপ পড়ে, কিউপ্রাস ক্লোরাইডের ক্ষেত্রে লাল অদক্ষেপ পড়ে। এই কালার কিন্তু আসে, হ্যাঁ পরীক্ষাতে এই কালার আসে। সো এই যে কালারটা আমি তোমাদের এখানে বলে দিলাম, এই কালার সহ মুখস্থ করবা, এই কালার কিন্তু আমাদের লাগবে। তাহলে একটা কি হলো, একটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট আর একটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড। মাস্ট এই কয়েকটা জিনিস ভাই, এইগুলো হচ্ছে মহা ইম্পর্টেন্ট। এইটা তুমি যদি মনে না রাখো তাহলে এই জায়গা থেকে এমসিকিউ আসার যে সম্ভাবনা সেটাকে তুমি অবহেলা করতেছো। ও আরেকটা জিনিস যেটা তোমাকে বলা হয়নি সেটা হচ্ছে এই যে বিক্রিয়াটা অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস নাইট্রেট, এটা কিন্তু শুধুমাত্র অ্যালকাইন 1 এর ক্ষেত্রেই দেয়। সো অ্যালকাইন 1 ছাড়া অন্য কোনো হচ্ছে অ্যালকাইনের সাথে বিক্রিয়া দিবে না। তাহলে অন্য অ্যালকাইন দিয়ে যদি তোমাকে বলে যে এর সাথে বিক্রিয়া দিবে কিনা, তাহলে কিন্তু নো রিঅ্যাকশন দেখাবে। তাহলে কি অ্যালকাইন 1 এর সাথে আমাদের বিক্রিয়াটা হচ্ছে। এবার দেখো তোমার এখানে কয়েকটা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই ছকটা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। অ্যালকেনের ক্ষেত্রে 4 ধরনের বিক্রিয়া দেয়: প্রতিস্থাপন, তাপীয় বিক্রিয়া, সমানুকরণ, অ্যারোমেটিকরণ। 4 ধরনের বিক্রিয়া দেয়। অ্যালকিনের ক্ষেত্রে 5 ধরনের বিক্রিয়া। কি কি আছে? অ্যালকিন যেহেতু ডাবল বন্ড, তাহলে ডাবল বন্ড ভেঙে অবশ্যই সংযোজন বিক্রিয়া হবে। এই ডাবল বন্ডের সাথে ওজনীকরণ হয়, জারণ করা যায়, প্রতিস্থাপন, পলিমাকরণ। 5 ধরনের বিক্রিয়া দেয়। অ্যালকাইনের যে ট্রিপল বন্ড, অবশ্যই এখানে ট্রিপল বন্ড ভেঙে জুট বিক্রিয়া হবে, জারণ, পলিমাকরণ, ওজনীকরণ। সো এই 4টা বিক্রিয়া দেয়। তাহলে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন কে কয় ধরনের বিক্রিয়া দেয় এটা একটু মনে রাখবা। আমি এভাবে মনে রাখি 4 5 4। সো এর 5টা এর সর্বোচ্চ, আর এরও 4টা এরও 4টা। সো এর সাথে কি কি আছে এর সাথে কি কি নাই একটু জাস্ট পার্থক্য দেখে নিলেই তুমি বুঝতে পারবা। একটু লিখে লিখে প্র্যাকটিস করবা, আর এমসিকিউ প্র্যাকটিস করতে যে বারবার এটা রিপিট হবে, যখন রিপিট হবে তখন দেখবা যে আরো বেশি ইজি হয়ে গেছে। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টপিক, সেটা হচ্ছে মার্কোনিকভ নীতি। সো মার্কোনিকভ নীতির ক্ষেত্রে আমরা প্রথমে একটা জিনিস মাথায় রাখবো যে অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে মার্কোনিকভ খাটে। সো অপ্রতিসম অ্যালকেন ব্যাপারটা কি দেখো, যদি আমরা অ্যালকিন ব্যাপারটা নিই, CH2 ডাবল বন্ড CH2, এইটা কিন্তু একটা প্রতিসম অ্যালকিন। এর মাঝখান দিয়ে ভাঙলে দেখো এই দিক আর এই দিক পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়ে যাচ্ছে, মানে সমান সমান হচ্ছে, সিমেট্রিক। এটা কিন্তু প্রতিসম অ্যালকিন। তাহলে অপ্রতিসম ব্যাপারটা কি দেখো, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এই ধরনের যে অ্যালকিন, এখন এই ডাবল বন্ড বরাবর তুমি যদি ভাঙো তাহলে এইটা ছোট এইটা বড়, একটা ছোট একটা বড় হয়। এই অ্যালকিনটাকে বলা হয় অপ্রতিসম অ্যালকিন। অ্যালকিনটাকে কি বলা হয়? অপ্রতিসম অ্যালকিন। সো এই অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি আমরা একটা অপ্রতিসম বিকারক ইউজ করি, অপ্রতিসম বিকারক যেমন হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, এটা একটা অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক মানে কি দেখো, অপ্রতিসম বিকারক মানে যেই অ্যাটাকিং আমরা বাইরে ইনঅর্গানিক কম্পাউন্ড নিব, মানে অজৈব যৌগ যেটা নিব, যেটা অ্যাটাক করবে, এটার একটা যদি অনেক বড় হয় আর একটা যদি অনেক ছোট হয়, যেমন হাইড্রোজেন অনেক ছোট, ব্রোমিন অনেক বড়, সো একটা বড় একটা যদি ছোট হয়, তাহলে এইটা হয় কি, এটা হয় অপ্রতিসম বিকারক। সেই অপ্রতিসম বিকারকের সাথে যখন এই বিক্রিয়াটা করবে তখন আমাদের মার্কোনিকভ খাটবে। তাহলে মার্কোনিকভ কে কে দেখায় ভাইয়া? মাথায় রাখতে হবে অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ মানে অ্যালকিন। ঠিক আছে, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক দুইটা যদি বিক্রিয়া করে তখন আমাদের হচ্ছে এই বিক্রিয়াটা দেয়। এবার এই যে মার্কোনিকভের ক্ষেত্রে একটা লাইন মাথায় রাখবা, সেটা হচ্ছে তেলা মাথায় তেল দেয়া। তেলা মাথায় তেল দেয়া মানে ধরো যার আছে তাকে আরো দাও, মানে যার মাথায় তেল আছে তাকে আরো তেল দিচ্ছ। তার মানে কি, যার আছে তাকে আরো দিচ্ছ, তাই না? মানে যে বড় লোক তাকে তুমি হচ্ছে আরো তেল দিয়ে দিয়ে বড় লোক বানাচ্ছ, এরকম ব্যাপার। সো তেলা মাথায় তেল দেওয়া মানে হচ্ছে যার আছে তাকে বেশি দিবা। সো এই জায়গাতে হাইড্রোজেন আছে, এখানে ব্রোমিন আছে। এখন এই ডাবল বন্ড যখন ভাঙবে, ভেঙে যে এদিকে একটা হাত খুলবে আর এদিকে একটা হাত খুলবে, সো কাকে কি দিবা? সো বলা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া মানে হচ্ছে যার হাইড্রোজেন আছে তাকে হাইড্রোজেন দাও, যার হাইড্রোজেন আছে তাকে হাইড্রোজেন দাও। হাইড্রোজেন বেশি আছে এই জায়গায় CH2, একে হাইড্রোজেন দাও, বাকি অন্যটা অপোজিট কাউকে দিয়ে দাও। সো এইটা হচ্ছে তেলা মাথায় তেল দেয়া। তাহলে যদি এভাবে বসাও তাহলে নতুন যৌগ তৈরি হচ্ছে কি দেখো তো, CH3 CH Br বন্ড CH3।
সো এই যে যৌগটা তৈরি হচ্ছে, এই যৌগ তৈরি হওয়ার শতকরা পার্সেন্টেজ হচ্ছে 90%। সো 90% ক্ষেত্রে যার বেশি হাইড্রোজেন আছে সেখানেই হাইড্রোজেন যাবে, ঠিক আছে। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, আমি এমনিতে তোমার হচ্ছে থিওরি ক্লাস একটু ধীরে সুস্থে বুঝাই, বাট যেহেতু আমরা বেসিক রিভিউ ক্লাস করতেছি ধীরে সুস্থে না, একটু দ্রুতই বুঝাই দিই। মজার ব্যাপার হচ্ছে এই জায়গাতে যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন প্লাস আয়ন আর ব্রোমিন কিন্তু মাইনাস আয়ন। সো এই যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে আসলে হাইড্রোজেন না প্লাস আয়নটা যায়। সো এখানে যদি হাইড্রোজেনের জায়গায় অন্য কোনো বিকারক থাকতো তাহলেও কিন্তু এই জায়গাতে সেই বিকারকটা বসতো। অন্য বিকারক বলতে কি বুঝাচ্ছি, দেখো HOBr, এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা এই যে OH হচ্ছে আমাদের মাইনাস আয়ন আর ব্রোমিন হচ্ছে প্লাস আয়ন। এখন যদি এইটা হয় একটা অপ্রতিসম বিকারক, তাহলে এই জায়গাতে এই CH2 তে কে বসবে, এই CH2 তে কে বসবে, অবশ্যই এই CH2 তে প্লাস আয়নটা বসবে, মানে ব্রোমিন বসবে, কারণ ব্রোমিন হচ্ছে প্লাস। সো যে প্লাস সে হাইড্রোজেনের কাছে যাবে, যেহেতু হাইড্রোজেন প্লাস, যে প্লাস সে হাইড্রোজেনের কাছে যাবে। সো এখানে যেহেতু HBr ছিল এই জন্য সরাসরি H গেছে, বাট যদি HBr এর জায়গায় HOBr থাকে তখন কিন্তু আবার ভাঙার সময় হাইড্রোজেন আবার হাইড্রোজেন প্লাস আর BrO মাইনাস এরকম করো না, সবসময় মাথায় রাখতে হবে OH মাইনাস হয়, OH এর পাওয়ার অনেক বেশি, OH মাইনাস আকারে থাকে। সো OH যেহেতু মাইনাস হয় ব্রোমিন অটোমেটিক প্লাস হয়ে যাবে, আর যেহেতু ব্রোমিন প্লাস আর হাইড্রোজেনের প্লাস আয়ন যায় তো ব্রোমিন যাবে এখানে, ঠিক আছে। তখন কিন্তু উল্টায় যাচ্ছে, হ্যাঁ। সো এইভাবে আমাদের প্লাস মাইনাস চিন্তা করে মার্কোনিকভ করতে হবে। সো মার্কোনিকভে দেখো তাহলে যেখানে আমাদের হাইড্রোজেন বেশি ছিল সেখানে আমরা হাইড্রোজেন দিছি এমন এমন যৌগ সংখ্যা 90%, যেখানে আমাদের হাইড্রোজেন কম ওখানে আমাদের হাইড্রোজেন গেছে এরম সংখ্যা অনলি 10%। সো এই যে সিস্টেম, এই সিস্টেমটা শিখে রাখলে তুমি এখন অনেক কিছুই সলিউশন করতে পারবা। এটা হচ্ছে তোমার মার্কোনিকভের নিয়ম নীতি। এখন মার্কোনিকভের কিন্তু আবার এন্টি মার্কোনিকভ আছে, ঠিক আছে, এন্টি মার্কোনিকভ আছে। সো আমরা যদি একটু এন্টি মার্কোনিকভটা একটু দেখার চেষ্টা করি, বিপরীত মার্কোনিকভ বা এন্টি মার্কোনিকভটা একটু দেখার চেষ্টা করি। এন্টি মার্কোনিকভ আসলে জৈব পারক্সাইডের উপস্থিতিতে ঘটে। জৈব পারক্সাইড কারা, যেমন হচ্ছে R2O2, এটা হচ্ছে জৈব পারক্সাইড। কোথাও যদি ব্র্যাকেটে লেখা থাকে জৈব পারক্সাইড তখন আর মার্কোনিকভ হবে না, এন্টি মার্কোনিকভ হবে। বা কখনো কখনো H2O2 পারক্সাইড, সো কখনো যদি জৈব পারক্সাইড কখনো যদি পারক্সাইড বলে তখন সেটার উপস্থিতিতে আমরা কি করব, মার্কোনিকভ করব। সো দেখো এই অংশটা হচ্ছে আমাদের মার্কোনিকভ, এই অংশটা কি ভাইয়া, মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভের জন্য। সো দেখো এইটা একটা অপ্রতিসম অ্যালকিন, তার সাথে একটা অপ্রতিসম বিকারক, দুইটা আমরা নিলাম। এবার এই দুইটার উপস্থিতিতে যদি আমরা জৈব পারক্সাইড নিই, জৈব পারক্সাইড, সো এই জৈব পারক্সাইড নিলে এখন বিক্রিয়া শেষে কি ঘটবে, বিক্রিয়া শেষে আগের ঠিক অপোজিট ঘটবে। যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে হাইড্রোজেন যাবে, সো এই হাইড্রোজেন যেখানে কম আছে সেখানে যাবে 99%। সো দেখো এই জায়গাতে যেখানে হাইড্রোজেন কম ছিল ওখানে হাইড্রোজেন গেছে 99%, আর ব্রোমিন গেছে এই জায়গায়, সো ব্রোমিন গেছে এই জায়গায়, আর ঠিক অপোজিটটা গেছে হচ্ছে তোমার হচ্ছে অনলি 1%। সো এটা হচ্ছে বিপরীত মার্কোনিকভ। তাহলে বিপরীত মার্কোনিকভের ক্ষেত্রে মার্কোনিকভের উল্টাটা ঘটে, অর্থাৎ আগে যেটা 10% প্রোডাক্ট ছিল ওইটাই এখন 99% প্রোডাক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। আরেকবার একটু দেখাই দিই জিনিসটা কি, যখনই এন্টি মার্কোনিকভ হবে তখন আমাদের অপ্রতিসম একটা অ্যালকেন আছে, ধরো CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে আমরা ধরো HOBr এটা নিলাম। এখন বিক্রিয়া শেষে কি ঘটবে, দেখো এখানে HOBr নেওয়া মানে OH মাইনাস আর ব্রোমিন প্লাস। সো ব্রোমিন যেহেতু প্লাস, এখন প্লাস আয়নটা কোথায় যাবে, প্লাস আয়নটা যেখানে আমাদের তেলামাথায় তেল দিব সেখানে যাবে না, তেলামাথায় তেল দিব এখানে যাচ্ছিল মার্কোনিকভে। যেহেতু এইটা H2O2 এটার উপস্থিতিতে ঘটছে মানে বিপরীত মার্কোনিকভ নিয়মে ঘটছে, সো প্লাসটা যাবে যেখানে এখন হাইড্রোজেন কম সেখানে। সো হাইড্রোজেন কম যেখানে সেখানে যদি দিই CH3 CH, নিচে আমার Br বসলো, এখানে আমার CH2OH বসলো, ঠিক আছে। এইভাবে আমরা বিপরীত মার্কোনিকভ বিক্রিয়া করে ফেললাম। সো এটা আমি অন্য একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, এখানে যেটা আছে এটা দিয়ে তুমি একা একা বোঝার চেষ্টা করতে পারো। এবার এখানে দেখো অ্যাসিটিলিন শিখা বলে একটা শিখা আছে, এই শিখার যে বেসিক সংজ্ঞা এটা তোমাকে মুখস্থ করতে হবে ভাইয়া, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিটিলিন শিখার বেসিক সংজ্ঞা মুখস্থ করতে হবে। সংজ্ঞাটা কি বলছে, ধাতব নলে সরু মুখে অ্যাসিটিলিন গ্যাসকে প্রচুর বায়ু বা অক্সিজেনের প্রজ্বলিত করলে অ্যাসিটিলিনের পূর্ণ দহনের ফলে নীলাভ শিখা সহ এত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উৎপন্ন হয়, একে অ্যাসিটিলিন শিখা বলে। অর্থাৎ তুমি যদি C2H2 এটার সাথে অক্সিজেন দিয়ে দহন করো তাহলে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং 3500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উৎপন্ন হয়। এই যে শিখাটা তৈরি হয় একে অ্যাসিটিলিন শিখা বলে। এই অ্যাসিটিলিন শিখা এটা কিন্তু রিটেনে তোমাকে বলে দিবে যে হোয়াট ইজ অ্যাসিটিলিন শিখা, আর এমসিকিউতে আসলে বলবে যে অ্যাসিটিলিন শিখা থেকে কত টেম্পারেচার উৎপন্ন হয়।
সো এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আসো আমরা একটু অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া শিখবো। অ্যালকিনের কি শিখবো ভাইয়া? ওজনীকরণ বিক্রিয়া। ওকে, সো আমরা এখন অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়াতে যাব। সো একটা ছোট্ট ব্রেকের পরে আমরা চলে আসছি যেখানে ছিলাম আমরা ওজোনালাইসিস রিয়াকশন দেখতেছিলাম। ওজোনালাইসিস রিয়াকশন কেমনে ঘটে এবং এটা ট্রিক কি এটা আমরা একটু দেখব। সো ওজোনালাইসিস রিয়াকশনের ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড বা অ্যালকিনের ক্ষেত্রে ওজোনালাইসিস ঘটে। সো একটা অ্যালকিনের ক্ষেত্রে ওজোনালাইসিস কিভাবে ঘটবে দেখো, একটা অ্যালকিন যদি আমরা নিই, সাপোজ ধরো CH2 ডাবল বন্ড CH3 এরকম একটা অ্যালকিন আছে। সো এই অ্যালকিনের ক্ষেত্রে তুমি যদি এখন ওজোনালাইসিস করো, এখানেই আছে দেখো, এই জায়গাতেই দেয়া আছে, এই অ্যালকিনের ক্ষেত্রে তুমি যদি এখন ওজোনালাইসিস করো তাহলে এখানে জাস্ট O3 যোগ হবে। সো O3 যোগ হলে প্রথমে ওজোনাইড যৌগ গঠন হয়। ওজোনাইড যৌগ কিভাবে গঠন হয়? এই কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে যায়। ভেঙে যে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে যায় একটা অক্সিজেন কার্বনের সাথে এভাবে গঠন করে, আরেকটা অক্সিজেন কার্বনের সাথে এভাবে গঠন করে। করার পর এই দুটো অক্সিজেনের মাঝখানে এইভাবে বন্ড ক্রিয়েট হয়। দেখো এখানে দেয়া আছে, এভাবে বন্ড ক্রিয়েট হয়, আর ঘরের মতো উপরে এইভাবে বন্ড ক্রিয়েট হয়। এবার দেখো এই যে এই কার্বন আর এই কার্বন কিন্তু চলে গেছে, বাকি এই কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন কিন্তু স্টিল বিদ্যমান। আর এই সাইডে দেখো এক হাতে হাইড্রোজেন আর এক হাতে CH3 বিদ্যমান। সো এটা হচ্ছে ওজোনালাইসিসের যে বেসিক স্ট্রাকচার গঠন করার ওয়ে। এরপরে এখান থেকে ভেঙে যায় আর এখান থেকে ভেঙে যায়, এই অক্সিজেন তোমার হচ্ছে পরবর্তী স্টেজে জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করে, এবং দেখা যাচ্ছে যে এই অংশটা একটা যৌগ, এই অংশটা একটা যৌগে পরিণত হয়। এই অংশ যৌগে পরিণত হলে এই CHO গঠন করে, আর এই অংশ যৌগে পরিণত হলে CH3 CHO গঠন করে। সো এই যে দুইটা যৌগ গঠন হলো, দুইটা যৌগ হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে প্রোডাক্ট। এবার তাহলে একটা ওজোনালাইসিস বিক্রিয়ায় কয়টা স্টেজ ভালো করে খেয়াল করলে দেখবা, একটা ওজোনালাইসিস বিক্রিয়ায় ফার্স্ট স্টেজে আমরা ওজোন প্লাস CCl3 বিক্রিয়াতে ব্যবহার করি। তাহলে আমাদের কিন্তু আসবে যে ওজোনালাইসিস বিক্রিয়াতে আমরা কি কি ব্যবহার করি, তাহলে ওজোন ব্যবহার করি, CCl4 ব্যবহার করি 220 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। সেকেন্ড স্টেজে দেখো পানির সাথে সাথে আমরা জিঙ্ক ব্যবহার করি, যাতে আমাদের এই জায়গা যে পারক্সাইড এইটা হচ্ছে তোমার জিঙ্ক অক্সাইডে রূপান্তর করতে পারে। যদি জিঙ্ক অক্সাইডে রূপান্তর না করে তাহলে এই জায়মান অক্সিজেন না আমাদের পারক্সাইডে রূপান্তর করে এই জায়গাতে এই অ্যালডিহাইড না তৈরি করে অ্যাসিডে রূপান্তর করে ফেলে। সো আমরা ওই স্টেপটা ঠেকানোর জন্য এই জায়গাতে জিঙ্ক ব্যবহার করি, ঠিক আছে? সো এইটা যদি আমরা মনে রাখতে পারি। এবার আসো এই ওজোনালাইসিসের দুইটা প্রোডাক্ট আমাদের কাছে আছে, এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করে আমরা রিভার্স মেথডে কিভাবে ওজোনালাইসিস কোন তোমার হচ্ছে পরমাণু থেকে হয়েছিল সেটা কিভাবে পাবো। দেখো এই জায়গাতে এই CHO আর CHO আছে না, এই জায়গা থেকে এই তুমি অক্সিজেন বাদ দিয়ে দিবা। সো অক্সিজেন বাদ দিয়ে দিলে এই অক্সিজেনের এইটা বাদ দিলে কার্বন থাকে না, সো একটা কার্বন নিলাম। এবার দেখো এই অক্সিজেনের অক্সিজেন বাদ দিয়ে দিলে এই CHO এর অক্সিজেন বাদ দিয়ে দিলে আরেকটা কার্বন নিলাম। সো দুইটা কার্বন পাইছি। এবার এই দুইটা কার্বন ছাড়াও এই যে এই জায়গাতে কি একটা হাইড্রোজেন ছিল, এখানে আরেকটা হাইড্রোজেন ছিল। এই যৌগে দেখো এদিকে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা CH3 ছিল। সো এই দুইটা অক্সিজেন বাদ দিয়ে দেওয়ার পর দুইটা কার্বন নিছি না, এই কার্বন দুইটার মাঝখানে বন্ড তৈরি করে দিলেই আমরা দেখো ইনিশিয়াল যৌগে আবার ফিরে আসছি। এটা হচ্ছে রিভার্স মেথডে চিন্তা করা, যে দুইটা প্রোডাক্ট পাইছি, এদের দুইটার বিক্রিয়া কি ছিল সেটা। এবার ধরো আমরা আরেকটা ওজোনালাইসিস বিক্রিয়া দেখবো। সাপোজ ধরো আমাদের কাছে এরকম একটা যৌগ দিছে যে কার্বন কার্বন ডাবল বন্ড, এই সাইডে CH2 CH3 দেয়া আছে, এই সাইডে CH3 দেয়া আছে, এই সাইডে CH3 দেয়া আছে, এই সাইডে CH3 CH2 দেয়া আছে। সো এই যৌগটার সাথে তুমি যদি এখন ওজোনালাইসিস করো তাহলে তিনটা স্টেপ বাদ দিয়ে তুমি একবারে প্রোডাক্ট কিভাবে বের করবা। একবারে প্রোডাক্ট বের করার ওয়ে খুব সিম্পল। এই বরাবর তুমি একটা অক্সিজেন, এই বরাবর একটা অক্সিজেন বসাই দাও। বসাই দিলে এই বরাবর একটা চলে যাবে প্রোডাক্ট, এই বরাবর একটা চলে যাবে প্রোডাক্ট। ওজোন O3 এর যে তিনটা অক্সিজেন, একটা তো যায় জিঙ্কের সাথে আর বাকি দুইটা যায় একটা এই কার্বনের সাথে একটা এই কার্বনের সাথে। সো যদি দুইটা দুই কার্বনের সাথে যায় তাহলে দেখো এই সাইড বরাবর আমাদের প্রোডাক্টটা কি হবে, CH3 CO CH2 CH3 এভাবে আসবে। সো প্রথমে আমাদের CH3 আসবে, তারপরে C ডাবল বন্ড O, তারপর CH2, তারপরে CH3। এইভাবে দেখো একটা প্রোডাক্ট তৈরি হলো। আরেকটা প্রোডাক্ট কিভাবে তৈরি হবে, এই সাইড থেকে তুমি রিঅ্যাকশনটা করো। প্রথমে CH3 আসবে, তারপরে দেখো আবার C ডাবল বন্ড O, তারপর CH2 CH3। এইভাবে দুইটা প্রোডাক্ট তৈরি হলো। এখন যে দুইটা প্রোডাক্ট তৈরি হলো, এই দুইটা প্রোডাক্ট দিয়ে আবার আমরা রিভার্স মেথডেও কিন্তু বানাইতে পারবো। কিভাবে, এই অংশটা আর এই অংশটার দিকে তাকাবো। তাকানোর পরে প্রথমে আমরা এই অংশের অক্সিজেন বাদ দিব, অংশের অক্সিজেন বাদ দিব, দিয়ে কার্বন নিব। আচ্ছা এই অংশের জন্য যে কার্বনটা নিছি, এই কার্বনের দুইটা হাত, একটা হাতে দেখো CH3 আসবে, আরেকটা হাতে CH2
CH3 এটা আসবে, এসে বসবে। এই কার্বনেরও সেম ভাবে দুইটা হাত, একটা হাতে CH2 CH3 বসলো এই অংশটা, আর একটা হাতে এই CH3 কে বসায় দিলাম। দিলে এখন এই দুইটার মাঝখানে যদি ডাবল বন্ড করে দিই তাহলে আমরা ইনিশিয়াল যৌগটা পেয়ে যাচ্ছি। সো আমাদের এই ওজোনালাইসিসে দুইটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে ওজোনালাইসিস করার ফলে প্রোডাক্ট কি কি তৈরি হয়, আর একটা হচ্ছে প্রোডাক্ট এইটা তৈরি হয়েছে এদের মাদার যৌগ কি ছিল। এই দুইটা জিনিস তুমি যদি চিন্তা করতে শিখে যাও তাহলে দেখবা ওজোনালাইসিস ইজি হয়ে গেছে। সো ওজোনালাইসিসের এটা ছিল হচ্ছে আমাদের বেসিক। সেম ভাবে আমরা এই ওজোনালাইসিস হচ্ছে অ্যালকাইনের মাধ্যমেও কিন্তু করতে পারি। অ্যালকাইনে যখন ত্রিবন্ধন থাকে তখন এই জায়গাতে সব ঠিক থাকে, মাঝখানে একটা এক্সট্রা বন্ড থাকে, এই মাঝখানে এক্সট্রা বন্ডের জন্য এই জায়গাতে আমাদের পারক্সাইড যৌগ ক্রিয়েট হয়, দ্যাটস ইট, এইটুকুই, এছাড়া কিছু না। তবে মজার ব্যাপার হচ্ছে অ্যালকাইন রিলেটেড ওজোনালাইসিসের কোনো রিয়াকশন আমাদের তেমন একটা দেয় না, পরীক্ষাতে সব অ্যালকিন রিলেটেডই আসে। সো এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, এখন আসো আমরা এখান থেকে কিছু এমসিকিউ সলিউশন করব। প্রথমেই দেখো আমাদের একটা যৌগ দিছে, একটা তোমার হচ্ছে কিটোন দিছে, RCOR কিটোন। সেই কিটোনকে আমরা কিছু করার ফলে এই কিটোনের দেখো সিও যৌগটা CH2 বা CH3 তে কনভার্ট হয়েছে, CH2 হবে, এটা ভুল করছে, আর CH2R এইটাতে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের জন্য কোন বিকারকটি ব্যবহার করা হয়েছে? মজার ব্যাপার হচ্ছে এইটা আসলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় RCOR কিটোন ব্যবহার হয়, পাশাপাশি আমরা ZnHG এবং HCl ব্যবহার করি। সো ZnHC এবং HCl আসলে জায়মান হাইড্রোজেন তৈরি করে। জায়মান হাইড্রোজেন তৈরি করলে মাঝখানে দেখো আর CH2R এইরকম যৌগ তৈরি হয়ে যায়, অর্থাৎ এই অক্সিজেন উঠে যে এই জায়গাতে যতগুলো হাইড্রোজেন বসতে পারে হাইড্রোজেন বসে যায়, অর্থাৎ তোমার হচ্ছে কিটোন থেকে আমরা কিন্তু অ্যালকেন পাচ্ছি। কি পাচ্ছি ভাইয়া? কিটোন থেকে অ্যালকেন পাচ্ছি। এই যে কিটোন থেকে অ্যালকেন পাচ্ছি, এইটা যেই মাধ্যমে পাইলাম, জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর মাধ্যমে পাইলাম। জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর মাধ্যমে এই যে কিটোন থেকে অ্যালকেন পাইলাম, এটাকে আমাদের বলা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। সো ক্লিমেনসন বিজারণের মেইন তোমার হচ্ছে রিঅ্যাকট্যান্ট কি কি আছে? ZnHG প্লাস HCl, এই দুইটা হচ্ছে তোমার ক্লিমেনসন বিজারণের তোমার হচ্ছে মেইন ম্যাটেরিয়াল। এর সাথে পাশাপাশি আমরা হচ্ছে বিক্রিয়া যখন করাবো তখন কিটোন থেকে অ্যালকেন পাবো। সো এইগুলা একটু ভালো করে মনে রাখতে হবে। এরপরে বলছে দেখো, জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ের জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? সো আমরা দ্বিবন্ধনের অবস্থান না ওজোনালাইসিসের মাধ্যমে নির্ণয় করতে পারি। কারণ কি, ওই যে ওজনে কি ছিল বলতো, কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, এখানে আমরা যখন ওজন করতেছিলাম তখন এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছিল, ফলে এদিক বরাবর চলে যাচ্ছিল এদিক বরাবর চলে যাচ্ছিল। পরবর্তীতে যখন আমরা দুইটা যৌগকে আবার অ্যাড করব তখন আবার আগের জায়গায় ফিরে আসতে পারবো। তার মানে ওজনটা আসলে মেইনলি কোথায় অ্যাটাক করে? কার্বন কার্বন দ্বিবন্ধন যেখানে আছে সেখানে অ্যাটাক করে। তার মানে ওই জায়গাতে যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে সেটা কিন্তু ওজোনালাইসিসের মাধ্যমেই বোঝা যায়। যেহেতু বোঝা যায় তার মানে আমরা জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করতে ওজোনালাইসিস পদ্ধতি ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার বলছে দেখো, কোন বিক্রিয়া দ্বারা কার্বনিল মূলক মিথিলিনের মূলকে পরিণত হয়? তার মানে ভালো করে খেয়াল করো, কার্বনিল মূলক মানে কি? C ডাবল বন্ড O। এইটাকে তুমি ZnHG এবং HCl মানে ক্লিমেনসন বিজারণের যে বিক্রিয়কগুলো আছে এটা ব্যবহার করলে এইটা এখন CH2 বা মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যাচ্ছে না? ইয়েস। সো এই জায়গাতে কিটোন মূলক থেকে মিথিলিন মূলকে কনভার্ট করার জন্য আমরা ক্লিমেনসন বিজারণ ব্যবহার করি। কি ব্যবহার করি? ক্লিমেনসন বিজারণ। এরপরে দেখো 4 নম্বরে বলতেছে যে হ্যালো অ্যালকেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকাইল, হ্যালো অ্যালকেনের সাথে, হ্যালো অ্যালকেন মানে কি? অ্যালকাইল হ্যালাইড RX এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং স্পেসিফিক ভাবে বলে দিছে অ্যালকোহলিক বিক্রিয়া করে সৃষ্টি হয় আমি মানে একটা যৌগ সৃষ্টি হয়। তাহলে এখান থেকে এই দুইটার মাধ্যমে কি সৃষ্টি হয় বলতো? এই X আর এই সোডিয়াম বের হয়ে সোডিয়াম X তৈরি হয়। তাহলে এই আর এখানে যে ROH তৈরি করলো, ঠিক আছে, ROH তৈরি করলো। সো এই যে ROH তৈরি করলো, এবার বলছে যে ROH তৈরি করলো, এবার বলছে যে নিকেলের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় বিউটিন তৈরি করে। তো সে হচ্ছে বিউটিন তৈরি করে। এখন আমার নাম কি? এবার এখানে একটা খুব মজার কাহিনী হয়েছে, যেখানে যেহেতু বিউটিন তৈরি হয়েছে তার মানে কয় কার্বন বিশিষ্ট যৌগ? 1 2 3
4। সো এই যে 4 কার্বন বিশিষ্ট যৌগ, আসলে এই 4 কার্বন বিশিষ্ট যৌগ না অ্যালকাইল হ্যালাইডের কোথায় তৈরি হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করলে বুঝবা। এখানে যেহেতু অ্যালকোহলিক মিডিয়াম আছে, অ্যালকোহলিক মিডিয়ামে কিন্তু অপসারণ ঘটে, ঠিক আছে, প্রতিস্থাপন ঘটে না। আমি কিন্তু এটা প্রতিস্থাপন করছি, তার মানে এটা কিন্তু ভুল হয়েছে, প্রতিস্থাপন হবে না, অপসারণ ঘটবে। দেখো অ্যাকুয়াস হইলে তোমার হচ্ছে প্রতিস্থাপন, আর যদি অ্যালকোহলিক হয় তাহলে কি হবে বলো তো, অপসারণ। তাহলে অপসারণ বিক্রিয়া করাইতে গেলে দেখো আমাদের কিভাবে অপসারণ বিক্রিয়া করাইতে হবে, CH3 CH2 CH, নিচে যদি আমরা X বন্ড CH3 করি, এখান থেকে তুমি এখন যদি এই সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকাইনের উপস্থিতিতে বিক্রিয়া করাও, তাহলে এই X আর এখান থেকে একটা হাইড্রোজেন উঠে যে HX চলে যাবে, যে গেলে এখানে কিন্তু আমাদের ডাবল বন্ড চলে আসবে ভাইয়া। কি আসবে? ডাবল বন্ড আসবে। এই ডাবল বন্ড যুক্ত যৌগকে পরবর্তীতে তুমি আবার নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করবা, তাহলে তুমি পাবা হচ্ছে বিউটেন। তার মানে অ্যাকচুয়ালি এই যে যৌগটা পাইলাম, এই যৌগটা আসলে কত বলতো, বিউটিন 2। এবার সোজা কথা, আমরা যদি এত কিছু চিন্তা নাও করি, আমাদের ফাইনাল যৌগ যেহেতু বিউটেন, তার মানে আমরা বিউটিন থেকেই তো বিউটেন পাবো, তাই না? বিউটিন 2 থেকেই বিউটেন পাবো, এবং বিউটিন 2 কয়টা আছে অপশনে? একটাই আছে, তার মানে আমাদের কারেক্ট আনসার বিউটিন 2ই হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা চিন্তা করলে অনায়াসে জিনিসটা বুঝতে পারি। সো আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝছি। এবার আসো, আমাদের বলছে ইথাইনে কার্বন কার্বন পরমাণু হাইব্রিডাইজেশন বের করতে বলছে। সো ইথাইন মানে CH ট্রিপল বন্ড CH। সো CH ট্রিপল বন্ড CH মানে এখানে ভালো করে খেয়াল করলে দেখবা এই সাইড একটা বন্ড, এই সাইড একটা বন্ড, এভাবে আছে। সো এখানে ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা বন্ড আর বাকি দুইটা হচ্ছে আমাদের পাই বন্ড আছে। এখন আমরা জানি যে পাই বন্ড সংকরায়নে অংশগ্রহণ করে না। সো সংকরায়ন বের করতে গেলে আমাদের X ইকুয়ালস টু স্টেরিক নাম্বার, X ইকুয়ালস টু আমাদের একটা সিগমা বন্ড, একটা সিগমা বন্ড, দুইটা সিগমা বন্ড আছে। সো দুইটা সিগমা বন্ড, মুক্ত জোড় ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন 0, সেখান থেকে 2 আসে, 2 আসলে আমাদের সংকরায়ন আসে হচ্ছে sp। তার মানে এখানে যে কার্বনটা আছে সেই কার্বনের আসলে sp সংকরায়ন, এবং এখানে বন্ধন কোণ কত বলতো, 180 ডিগ্রি। বুঝতে পারছো? সো এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার বলছে দেখো প্রোপিন এবং বেয়ার বিকারকের মধ্যে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। সো বেয়ার বিকারক এবং প্রোপিন মানে দেখো CH3 প্রোপিনটা তাহলে একটু লিখি আমরা, প্রোপিন এবং বেয়ার বিকারক। সো প্রোপিন মানে হচ্ছে দেখো মিথেন ইথেন প্রোপিন, CH3 বন্ড CH বন্ড CH2, দ্যাট ইজ প্রোপিন। এর সাথে বেয়ার বিকারক মানে হচ্ছে KMnO4, দ্যাট ইজ বেয়ার বিকারক। সো বেয়ার বিকারক মানে এ কিন্তু এখানে আমাদের জায়মান অক্সিজেন দিবে। সো জায়মান অক্সিজেন দিলে এই ডাবল বন্ড ভেঙে যে আমাদের কি তৈরি করে জানো, এই ডাবল বন্ড ভেঙে যে এখানে সিঙ্গেল বন্ড তৈরি হয়, এখানে একটা OH আসে, এখানে একটা OH আসে। সো এই যে OH আসলো, তার মানে কিন্তু এখানে কিন্তু গ্লাইকল তৈরি হলো। সো এই প্রোপিন থেকে প্রোপিলিন গ্লাইকল তৈরি হলো, গ্লাইকল। তার মানে আমাদের এখানে অপশন আসছে কি, প্রোপিলিন গ্লাইকল। সবসময় মাথায় রাখবা KMnO4 যদি কোথাও আসে, এই KMnO4 মানে বেয়ার দ্রবণ, এই বেয়ার দ্রবণ যদি কোথাও আসে তাহলে সেখানে জায়মান অক্সিজেন তৈরি হয়, আর জায়মান অক্সিজেন ডাবল বন্ড ভেঙে OH এক্সট্রা তোমাকে দেয়। সো ডাবল বন্ড ভেঙে ওই জায়গাতে OH বসায়। সো ডাবল বন্ড ভাঙলে এদিকে একটা OH বসবে, এদিকে একটা OH বসবে, দুইটা OH বসলে তখন যৌগের নাম হয়ে যায় কি, গ্লাইকল, প্রোপিলিন গ্লাইকল। সো ভালো করে এটা মনে রাখতে হবে। এবার আসো আমরা 7 নাম্বার এমসিকিউটা দেখি। 7 নাম্বার এমসিকিউ কিন্তু আমাদের সাইজেফ রুল বলছে, CH3 CH2 CHOH CH3 এই যৌগে আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিয়ে যদি কাজ করি তাহলে উৎপাদ হিসেবে কি আসবে। সো এই সাইজেফ রুল মানে হচ্ছে, আগে আমরা দেখছিলাম তেলা মাথায় তেল দেয়া, তাই না? এখন বলছে গরিবকে গরিব করো। ঠিক আছে, সাইজেফ রুলের মানে হচ্ছে গরিবকে গরিব বানাও। তেলা মাথায় তেল দাও মানে কি, ধনীকে ধনী বানাও, আর এখন বলছে গরিবকে গরিব বানাও। সো এই যে জিনিসটা তুমি যদি মনে রাখো তাহলে দেখবা সাইজের রুল মনে থাকবে। কিভাবে? দেখো এই জায়গায় OH আছে, এই OH এর সাথে পানি অপসারণ, দেখো সালফিউরিক অ্যাসিড তো পানি অপসারণ করে, তাই না? পানি অপসারণের জন্য এদিক থেকেও হাইড্রোজেন নিতে পারবে, আবার এদিক থেকেও হাইড্রোজেন নিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কোন দিক থেকে নিবে। সবসময় মনে রাখবা যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখান থেকেই নিবে। তাহলে এই কার্বনে OH আছে, আর পাশের কার্বনে যত হাইড্রোজেন কম আছে এখান থেকে হাইড্রোজেন নিবে। সেখান থেকে হাইড্রোজেন নিলে এখানে কিন্তু তোমার দুইটা হাইড্রোজেন চলে ছিল, এখন একটা হাইড্রোজেন হয়ে যায়। তো তার মানে CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, এইটা আসে হচ্ছে আমার অপশন, মানে অপশন এ হচ্ছে আমাদের এখান থেকে কারেক্ট আনসার আসে। সো তার মানে আমাদের এখানে অপশন এ যদি কারেক্ট আনসার আসে, এইটা আমরা লিখতে পারবো যে কারেক্ট আনসার। তাহলে কি করলাম আমরা, সাইজের রুলে এইভাবে চিন্তা করলাম যে আমাদের তেলা মাথায় তেল দেওয়া ছিল, এখন কি করছি, গরিবকে গরিব বানাচ্ছি, অর্থাৎ যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে নিচ্ছি। তাহলে দেখো CH3 CH2 তারপরে বন্ড CHOH
বন্ড CH3 ছিল। সো এখান থেকে সালফিউরিক অ্যাসিডের মধ্যে পানি অপসারণের সময় এই OH এর পাশাপাশি হয় এখান থেকে হাইড্রোজেন যাবে না এখান থেকে হাইড্রোজেন যাবে, কোথা থেকে যাবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখান থেকে যাবে। যেহেতু এখানে কম আছে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন উঠে যাবে, উঠে গেলে এখানে CH হয়ে যাবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, এটা চলে যাবে। তাহলে এই যে যৌগটা হবে আমাদের নতুন যৌগ। এভাবে আমরা এই অংশটা কভার করতে পারি। ওকে, এবার বলছে দেখো যে কোন যৌগটির পলিমার তৈরি করতে পারে। সো যেই যৌগে ডাবল বন্ড থাকবে তারাই কেবলমাত্র পলিমার তৈরি করতে পারে। সো দেখো এই যৌগটা পলিমার তৈরির সক্ষমতা রাখে। প্রথমে দেখো বেনজিন আছে, বেনজিনের উপরে দেখো এখানে CH ডাবল বন্ড CH2 আছে। সো এই জায়গায় যে ডাবল বন্ডটা আছে এই ডাবল বন্ডটা ভেঙে গেলে এদিকে একটা হাত তৈরি হয়, এদিকে একটা হাত তৈরি হয়। সো দুই দিকে যদি হাত তৈরি হয়, দেখো এই ডাবল বন্ড ভেঙে গেলে এদিকে একটা হাত তৈরি হয়, এদিকে একটা হাত তৈরি হয়। তো দুই দিকে যদি হাত তৈরি হয় তাহলে এদিকে পলিমার এদিকে পলিমার তৈরি হতে পারে, এদিকে লম্বা চেইন হবে এদিকে লম্বা চেইন হবে। সো এই ধরনের যৌগ তোমার কি দিবে, পলিমার দিবে। এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবা, হুবহুব এই MCQই আসবে। দেখো রাজশাহী ইউনিভার্সিটি 22-23 আসছে না, এই কোশ্চেন রিপিট কোশ্চেন, অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকেও আমি এটা পাইছি। সো এই টাইপের কোশ্চেনগুলো কি করবা, অপশন সহ তুমি একটু বারবার লিখে লিখে প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবা, কেমন? এবার আসো পরের যে MCQ, সেটা বলছে যে এখানে আমাদের অনেকগুলা যৌগ দেয়া আছে। প্রথমটা দেখো অ্যালকিন দেয়া আছে। সো এক্স যৌগ দেয়া আছে হচ্ছে অ্যালকিন, অ্যালকিন তাই না, ENE অ্যালকিন। পরে দেখো C2H2, তা Y যৌগ যেটা এটা হচ্ছে আইন, অ্যালকাইন দেয়া আছে। তারপরে দেখো এই যে Z যৌগ যেটা এটা দেখো অ্যালকেন দেয়া আছে, সো অ্যালকেন। এবার অ্যালকেনের যে বন্ড সেটা তো সিঙ্গেল বন্ড, অ্যালকিনের যেটা এটা ডাবল বন্ড, অ্যালকাইনের যেটা ট্রিপল বন্ড। সো ভালো করে খেয়াল করলে দেখবা সিঙ্গেল বন্ডে আমাদের দূরত্ব সবচেয়ে বেশি হয়। সেই দূরত্ব কত? সিঙ্গেল বন্ডের দূরত্ব হচ্ছে 154 ন্যানোমিটার, এটা হচ্ছে সিঙ্গেল বন্ডের দূরত্ব। ডাবল বন্ডের দূরত্ব হয় এর চেয়ে একটু কম, সেটা হচ্ছে 0.134 ন্যানোমিটার। আর ট্রিপল বন্ডের দূরত্ব সবচেয়ে কম 0.120 ন্যানোমিটার। তার মানে তোমার বন্ধনের যে দৈর্ঘ্যের দিক দিয়ে জেড সবচেয়ে বেশি না, তাহলে জেড সবচেয়ে বেশি, তারপরে কি আসছে, তারপরে এক্স, তারপরে কি আসছে ওয়াই। সো অপশনের সাথে মিলাও, তো অপশনের সাথে মিলাইলে দেখবা সবচেয়ে বেশি আসে হচ্ছে জেড, তারপরে আসে এক্স, তারপরে ওয়াই। সো ডি নাম্বার আসে হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, সো প্রশ্নটা আগে ভালো করে বারবার পড়বা, এই প্রশ্নটা বারবার পড়ার পরে তারপরে দৈর্ঘ্যগুলা মুখস্থ করবা, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন কার জন্য বন্ধন দৈর্ঘ্য কত, তারপরে তুমি দেখবে এটা দাগাইতে পারতেছো। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা MCQ, ব্যতিক্রম ধর্মী একটা MCQ, রিপিট আসতে দেখা যায়। এবার বলছে শুষ্ক ইথারে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড মানে কি RX থেকে অ্যালকেন তৈরি করতে কোন কোন বিক্রিয়ার মাধ্যমে। সো অ্যালকাইল হ্যালাইড এর সাথে আমরা শুষ্ক ইথার এবং সোডিয়াম নিয়ে আরো একটা অ্যালকাইল হ্যালাইড দিয়ে যদি বিক্রিয়া করাই, এই এক্স আর এই এক্স সোডিয়ামের সাথে চলে যায়, যে সোডিয়াম এক্স হয় AR আর AR এসে আর তৈরি করে। এই বিক্রিয়াকে বলা হচ্ছে উডস বিক্রিয়া। কি বলে ভাইয়া? উডস বিক্রিয়া, মাথায় রাখতে হবে উডস বিক্রিয়া। এবার মাথায় রাখবা উডস বিক্রিয়া আর উডস ফিটিক বিক্রিয়া দুইটা কিন্তু আলাদা। উডস ফিটিক হচ্ছে বেনজিনের জন্য আর উডস হচ্ছে নরমাল বিক্রিয়ার জন্য। সো অ্যালিফেটিকের জন্য উডস, অ্যারোমেটিকের জন্য উডস ফিটিক। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রেখে তারপরে তোমাকে আগাতে হবে। বুঝতে পারছো কিনা? ক্লাস যদি বুঝতে পারো, এতক্ষণ পর্যন্ত ক্লাস করে যদি বুঝতে পারো, তাহলে কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া ক্লাস বুঝতে পারছি। সো আমরা পরের MCQটা দেখি। পরের MCQ বলতেছে যে প্রোপিন বেয়ার পরীক্ষায় কি উৎপন্ন করে। সো বেয়ার পরীক্ষা মানে হচ্ছে বেয়ার দ্রবণ KMnO4। প্রোপিন মানে কি? CH3 CH ডাবল বন্ড CH2, এটা তো প্রোপিন। প্রোপিন মানে 3 কার্বন বিশিষ্ট হবে। সো বেয়ার পরীক্ষায় আমাদের জায়মান অক্সিজেন থাকবে এবং বেয়ার পরীক্ষায় KMnO4 থাকে। সো এই জায়মান অক্সিজেন তোমার ডাবল বন্ড ভেঙে এখানে OH, এখানে OH তৈরি করে। সো OH তৈরি করলে এটা হচ্ছে গ্লাইকল তৈরি করবে। গ্লাইকলের আরেকটা নাম হচ্ছে 1,2-ডাইঅল, ডাইঅলও বলে। সেখানে ভালো করে খেয়াল করো, প্রোপেন 1,2-ডাইঅল আছে, তার মানে এখানে সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 1,2 কেন? কারণ এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। সো প্রোপেন 1,2-ডাইঅল, এভাবেও কিন্তু এটা নামকরণ করা যায়। সো আশা করি তোমরা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারছো জিনিসটা কি। এবার দেখো বলছে যে এই জায়গাতে একটা যৌগ আছে RCOON, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কিন্তু ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন সোডিয়াম এইগুলা নিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করে। আর এই জায়গায় তৈরি হয় এই যে আর এর সাথে একটা এইচ। সো আর এর সাথে একটা এইচ হলে RH তৈরি হয়। সো RH মানে কি? RH মানে হচ্ছে আমার অ্যালকেন। তার মানে এই যৌগ অ্যালকেন প্রস্তুত করে, অর্থাৎ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে অ্যালকেন প্রস্তুত হয়। বুঝতে পারছো? এবার বলছে দেখো 13 নম্বর, একটি অ্যালকিনকে ওজোনালাইসিস করে এক অণু প্রোপানন এবং এক অণু ইথানল পাওয়া গেল। অ্যালকিনটি কি? দেখো এটা কিন্তু রিভার্স।
অ্যালকিনটি ওজোনালাইসিস করছি, এখন রিভার্স প্রোপানন এই যৌগটা আগে দেখো CH3 CO CH3 দ্যাট ইজ প্রোপানন। এবার বলছে ইথানল, ইথানল মানে কি CH3 CHO। সো আমাদের খেয়াল করতে হবে কোন কার্বনে অক্সিজেন আছে, সেই কার্বনে অক্সিজেন আছে, এই কার্বনে অক্সিজেন আছে। সো যেই দুইটা কার্বনে অক্সিজেন আছে এখানে খেয়াল করো এই কার্বনটাকে প্রথমে নিয়ে আনো, নিয়ে আনলাম, এর বাকি দুইটা হাতে CH3 আছে, CH3 আছে, বসাই দিলাম। এবার এই কার্বনকে নিয়ে আনো, নিয়ে আনলাম, এই কার্বনের এক হাতে হাইড্রোজেন আছে, এক হাতে CH3 আছে, বসাই দিলাম। এবার এদের মাঝখানে ডাবল বন্ড দিয়ে দাও, এটাই হচ্ছে তোমার মাদার যৌগ, এটাই হচ্ছে আমাদের মাদার যৌগ। সো এই যে মাদার যৌগ, মাদার যৌগটার দিকে যদি খেয়াল করি আমরা এটা নাম্বারিং করব, নাম্বারিং করলে দেখো 1 2 3 4, তার মানে ভালো করে খেয়াল করলে দেখবা যে 3 নাম্বার কার্বনে তোমার হচ্ছে মিথাইল আছে। সো এদিক দিয়ে নাম্বারিং না করে এদিক দিয়ে নাম্বারিং করতে হবে, তাহলে 2 নাম্বার কার্বনে আসবে। সো 2 নাম্বার কার্বনে যদি মিথাইল আসে তাহলে 2 মিথাইল বিউটিন 2 ইন এটা আসে। সো এই দিক দিয়ে নাম্বারিং করো 1 2 3 4। সো বিউটিন 4 কার্বন বিশিষ্ট যেহেতু তাহলে হচ্ছে বিউট হবে, এবং 2 নাম্বার কার্বনে যেহেতু ডাবল বন্ড আছে সো 2 ইন হবে, আর যেহেতু 2 নাম্বার কার্বনে মিথাইল আছে তাহলে 2 মিথাইল বিউট 2 ইন, এইটা আসে হচ্ছে আমার কারেক্ট আনসার। সো নামকরণের আগে যে ক্লাসগুলো আছে ওইটা তুমি যদি দেখে থাকো তাহলে এইটা তুমি ইজিলি বুঝবা যে কেন এটা হলো। এরপরে বলছে দেখো জৈব যৌগে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়? ওজন ব্যবহৃত হয়, আগে আমরা পড়ে আসছি জৈব যৌগে আমরা দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করি ওজনের মাধ্যমে। বলছে CCl4 এ দ্রবীভূত ব্রোমিন দ্রবণকে দ্রুত বর্ণহীন করে কোন যৌগ? অ্যালকিন, অ্যালকিন যৌগ। সো অ্যালকিন দেখো হেক্সিন 1 এটা কিন্তু অ্যালকিন যৌগ, হেক্সিন 1, হেক্সিন মানে কি অ্যালকিন, ই দৈন্তন্য আছে ইন, অ্যালকিন। সো অ্যালকিন যেহেতু সেহেতু আমাদের এখানে ব্রোমিন দ্রবণকে দ্রুত বর্ণহীন করে। এবার বলছে দেখো ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি সংশ্লেষণ করলে এটা কি হয়? ইথাইন প্রস্তুত হয়। এই যে ক্যালসিয়াম কার্বাইড এর সাথে পানি দিলে CH ট্রিপল বন্ড CH, এটা একটা মুখস্থ বিক্রিয়া, হিউজ বার আসে এবং 2019-20 সালে আসছিল, অর্থাৎ আমি যেবার পরীক্ষা দিছিলাম ওইবার আসছিল। সো এটাও আমাদের মনে রাখতে হবে। এবার বলছে দেখো কোনটি একটি অ্যালকাইনের সংকেত? অ্যালকাইন, অ্যালকাইনের সংকেত কি? CnH2n -1 -2 অ্যালকাইনের সংকেত, কারণ কি অ্যালকেন +2 অ্যালকিন 2n আর অ্যালকাইন -2। সো -2 হলে আমরা যদি এখানে দেখি এই জায়গায় দেখো অ্যালকাইনের সংকেত হিসেবে আমরা এই যে ডি নাম্বারটা দেখো C4 যদি করি তাহলে C 4 দুগুণা 8, 8 থেকে 2 বাদ যাবে, 8 থেকে 2 বাদ দিলে 6 হবে। সো C4H6 এটা আসার কথা, তার মানে অপশন ডি। এবার বলছে দেখো উডস বিক্রিয়ার মাধ্যমে কোন ধরনের অ্যালকেন উৎপন্ন হয়? উডস বিক্রিয়ার মাধ্যমে কোন ধরনের অ্যালকেন উৎপন্ন হয়? এটা হচ্ছে উচ্চতর অ্যালকেন, কারণ কি উডস বিক্রিয়াতে RX প্লাস সোডিয়াম প্লাস RX এগুলা থাকে না। সো এই সোডিয়ামের সাথে X, সোডিয়ামের সাথে X চলে যে R বন্ড R তৈরি হয়, এই যে R বন্ড R তৈরি হয় এটা কিন্তু উচ্চতর অ্যালকেন। আগে যে কয়টা R ছিল তার ডাবল R এ পরিণত হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে উচ্চতর অ্যালকেন। সো মাথায় রাখবা উডস বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন প্রস্তুত হয়। এবার বলছে দেখো অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? একদম সিম্পল জিনিস, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। সো CnH2n কোথায় আছে? অপশন সি তে আছে। এবার বলছে কোনটি উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? সো উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে হচ্ছে RX অ্যালকাইল হ্যালাইড। এখন অ্যালকাইল হ্যালাইড মাথায় রাখবা SN1 বিক্রিয়া দেয়। কোন বিক্রিয়া দেয়? SN1 বিক্রিয়া দেয়। সো SN1 অ্যালকাইল হ্যালাইড এইটা যেটা এটা হচ্ছে উডস বিক্রিয়ার ক্ষেত্রে SN2 বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। অ্যালকাইল মাথায় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে উডস বিক্রিয়া SN2 এর মাধ্যমে সংঘটিত হয়, মানে হচ্ছে ওয়ান স্টেপ রিঅ্যাকশন। SN2 হচ্ছে ওয়ান স্টেপ রিঅ্যাকশন, আর SN2 এর ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তার চেয়ে বেশি সক্রিয় 2 ডিগ্রি, ঠিক আছে, এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এটা এই রিঅ্যাকশনে অংশগ্রহণই করে না। সো আমাদের এখানে মাথায় রাখতে হবে যখন আমরা উডস বিক্রিয়ার কথা মাথায় রাখবো উডস বিক্রিয়া SN2 এর মাধ্যমে হয়, আর SN2 এর জন্য 1 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, তার চেয়ে কম 2 ডিগ্রি, তার চেয়ে কম 3 ডিগ্রি। 3 ডিগ্রির কথা বলতে গেলে 3 ডিগ্রি বিক্রিয়ায় অংশগ্রহণই করে না। সো 3 ডিগ্রি যেহেতু সবচেয়ে কম সক্রিয়, তার মানে এই জায়গাতে লাস্টে যেটা আছে ডি নাম্বার এ হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সো উডস বিক্রিয়ায় কি অংশগ্রহণ করে না? ডি নাম্বার। এবার বলতে দেখো 3 কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত? সো অ্যালকেন যে যৌগটা আছে এখানে হাইড্রোজেন পরমাণু সংখ্যা আমাদের জিজ্ঞেস করছে। সো 3 কার্বন পরমাণু বিশিষ্ট মানে কি C3H তোমার 6+2 এটা আসবে অ্যালকেনের ক্ষেত্রে, তাহলে C3H8 আসার কথা। অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে আমার তোমার হচ্ছে কার্বন পরমাণু হাইড্রোজেন পরমাণু কয়টা আসবে? 8টা আসবে। এগুলো সিলি কোশ্চেন, সিম্পল।
পারার কথা। 20 নাম্বারটা ইম্পর্টেন্ট এবং বেশ তোমার ট্রিকি একটা কোশ্চেন, এইটা একটু মনে রাখবা, একটু ভালো গুরুত্ব দিয়ে পড়বা। এবার বলছে দেখো প্যারাফিন কি, প্যারাফিন হচ্ছে অ্যালকেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা, এটাকে আমরা প্যারাফিন বলি, অ্যালকেন সমূহকে প্যারাফিন বলে। এবার বলছে দেখো এই যে যৌগটা আছে, এই যৌগটা অণুতে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন এবং কোয়ার্টাইল লবণের কার্বন সংখ্যা যথাক্রমে। সো ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গায় ভালো করে খেয়াল করো, এই জায়গায় কয়টা আর আছে, 3টা আর আছে। সো প্রথম যে কার্বন সেটাতে 3টা আর আছে। সো 3টা আর যদি থাকে তাহলে এই জায়গাতে তোমার প্রাইমারি যেটা সেটা কত নম্বরে আছে খেয়াল করো তো। দেখো আমরা আরেকটু সিম্পলিফাই করে জিনিসটা বোঝার চেষ্টা করব। আমাদেরকে বলছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়ার্টারনারি কার্বন পরমাণু সংখ্যা বের করতে। সো প্রাইমারি বের করতে হবে, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়ার্টারনারি। সো প্রাইমারি আছে হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বনে, সেকেন্ডারি আছে, টারশিয়ারি আছে, প্রত্যেকটাই আমাদের এখানেই। এটাকে আমরা সিম্পলিফাই করলে বুঝতে পারবো, দাঁড়াও একটু সিম্পলিফাই করে তোমাকে দেখাচ্ছি। সো আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন বলছে যে ইথাইল আয়োডাইড মানে হচ্ছে তোমার CH3CH2I, এইটাকে আমরা ইথাইল আয়োডাইড বলবো। এর সাথে আমাদের জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, সো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস সলিউশনের ভিতরে যদি থাকে তাহলে বিক্রিয়া করে কি তৈরি হয়। সো জলীয় যদি হয় তাহলে আমাদের এখান থেকে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। সো আয়োডিন এবং পটাশিয়াম চলে যায়, OH এখানে চলে গেলে CH3CH2OH এটা তৈরি হয়, অর্থাৎ ইথানল প্রস্তুত হচ্ছে। সো এখান থেকে অ্যালকোহল প্রস্তুত হচ্ছে, ইথানল, মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো এখানে যেহেতু জলীয় বলছে সেজন্য প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। জলীয়র জায়গায় যদি আমাদের অ্যালকোহলিক হইতো তাহলে অপসারণ বিক্রিয়া ঘটতো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার বলছে 350 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনিয়াম গুঁড়া দিয়ে অ্যালকোহলের বাষ্পকে চালনা করলে এক অণু পানি অপসারিত হয়ে কি উৎপন্ন করে। সেখান থেকে আমরা অ্যালকোহল বাষ্প মানে হচ্ছে দেখো CH3CH2OH, এই যে অ্যালকোহল বাষ্পকে আমরা অ্যালুমিনা গুঁড়া Al2O3 দিয়ে বিক্রিয়া করাবো 350 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। সো বিক্রিয়া করাইলে এই OH আর এখান থেকে H অপসারিত হয়ে CH2 ডাবল বন্ড CH2 তৈরি করবে। সো এই যে CH2 ডাবল বন্ড CH2 তৈরি করবে এটা তো আসলে অ্যালকিন, তাই না? সো অ্যালকিন তৈরি করবে, তার মানে অপশন বি হবে আমাদের কারেক্ট আনসার। এবার বলছে নিম্নের যৌগগুলোর মধ্যে সবচেয়ে কম স্ফুটনাঙ্ক কার? সেখানে দেখো মিথেন, ইথেন, বিউটেন, পেন্টেন এগুলো দেয়া আছে। সো স্ফুটনাঙ্কের দিক দিয়ে যার কার্বন সংখ্যা যত কম তার স্ফুটনাঙ্ক তত কম। সো মিথেনের কার্বন সংখ্যা যেহেতু 1, তার মানে এর স্ফুটনাঙ্ক 1 হবে। এবার বলছে গ্লিসারিন কোন বিকারকের সাথে বিক্রিয়া করে 1,2,3 ট্রাইক্লোরোপ্রোপেন তৈরি করে। সো আমাদের এখানে গ্লিসারিন কোন বিকারকের সাথে বিক্রিয়া করে তৈরি করে এইটা জিজ্ঞেস করছে। কিভাবে করব? দেখো গ্লিসারিনের যে বেসিক সংকেত এইটা আগে দেখতে হবে। গ্লিসারিনের বেসিক সংকেত হচ্ছে CH2OH, তারপরে আবার হচ্ছে CH2OH। সো এর সাথে আমরা এখন যদি PCl5 বিক্রিয়া করাই, সো এই PCl5 বিক্রিয়া করালে এখান থেকে এই OH উঠে যাবে, যে POCl3 তৈরি হয় এবং এখান থেকে ক্লোরিন গুলো একটা একটা করে এখানে বসে CH2Cl, CHCl, CH2Cl তৈরি করে। সো এইভাবে যে রিঅ্যাকশনটা হলো এইটা মেইনলি গ্লিসারিনের সাথে আমরা PCl5 এর রিঅ্যাকশন করাইলাম না। সো এই জন্য বলতেছে যে এই জায়গাতে 1, 2, 3 ট্রাইক্লোরোপ্রোপেন তৈরি করতে আমাদের PCl5 ইউজ হয়। সো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। কেমন? টোটাল বিক্রিয়াটা ভালো করে মনে রাখবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, চলে আসার সম্ভাবনা আছে। সো অবহেলা করো না, ক্যালকুলেশন করে মানে জিনিসটা বুঝে তারপরেই আগাবা। এরপরে বলছে ক্লিমেনসন বিজারণ দ্বারা কার্বনিল যৌগ হতে নিচের কোন যৌগ উৎপন্ন করা যায়? ক্লিমেনসন বিজারণ দ্বারা। সো ক্লিমেনসন বিজারণ দ্বারা আমরা হচ্ছে কি তৈরি করতে পারি? অ্যালকেন প্রস্তুত করতে পারি। ক্লিমেনসন বিজারণে ওই যে জিঙ্ক অ্যামালগাম এবং HCl ইউজ হয় এবং এটার মাধ্যমে কিটোন থেকে অ্যালকেনে পরিণত হয়। সো এটা আমরা আগে দেখে আসছি, সো এইটা নিয়ে আর কথা না বলি। এবার বলছে কোন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায় না? দেখো উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়, ক্লিমেনসন বিজারণে যায়, পেট্রোল সংশ্লেষণে যায়, বাট লিবারম্যানের মাধ্যমে যায় না। লিবারম্যানের কাজই হচ্ছে ফেনল শনাক্তকরণ করা।
লিবারম্যানের কাজ কি? ফেনল শনাক্তকরণ করা। সো লিবারম্যানের মাধ্যমে আমরা ফেনল শনাক্তকরণ করি। বিক্রিয়াটা এখানে দেখালাম না, আমরা যখন ফেনল নিয়ে পড়াশোনা করব তখন ওর ভিতরে লিবারম্যান চলে আসবে, সো তখন আমরা লিবারম্যান দেখে নিব। এবার বলছে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ কোনটি? হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ায়। সো প্রোপিন মানে কি? CH3 বন্ড CH বন্ড CH2, এর সাথে আমরা হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া দিব, মার্কোনিকভ বিক্রিয়া হবে। সো যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন দিবা। সো উৎপাদ হিসেবে তৈরি হবে CH3 CH, নিচে Br, এখানে CH3। সো এই জায়গায় যে Br আসলো, তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেন পাচ্ছি। এখন বলো তো ব্রোমিন কয় নাম্বার কার্বনে? 1 2 নাম্বার কার্বনে। সো 2 ব্রোমো বলে কিছু একটা আসবে। সো দেখো 2 ব্রোমো প্রোপেন বি নাম্বারে আছে, 2 ব্রোমো প্রোপেন বি নাম্বারে আছে, এটাই হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। বুঝতে পারছো? 2 নম্বরে আসছে, এজন্য 2 ব্রোমো প্রোপেন। এবার বলছে দেখো নিচের কোনটি অধিক ক্ষারধর্মী হবে? সো ক্ষারধর্মীর ক্ষেত্রে এই জায়গায় সবগুলো দেখো অ্যামিন দেয়া আছে। সো অ্যামিনের ক্ষারধর্মের সক্রিয়তার ক্রম, এটা আমরা অ্যামিনের ভিতরে পাবো, এখানে আরেকবার দেখাই। সেটা হচ্ছে 213, তারপর অ্যামোনিয়া, তারপর হচ্ছে অ্যানিলিন। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মের সক্রিয়তার ক্রম। সো 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। সো 2 ডিগ্রি হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় অ্যামিন। সো 2 ডিগ্রি অ্যামিন বলতে কারা? এই NH এর সাথে 2টা R যুক্ত থাকবে, এটাকে বলা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। সো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে এইটা, NH এর সাথে 2টা R যুক্ত আছে, সি নাম্বার। সো এই জন্য আমাদের 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে সক্রিয় অ্যামিন। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো, এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়, আমি মাঝে মাঝে এই রেকর্ডটা হচ্ছে কিনা এটা বারবার চেক করি। এখান থেকে বারবার আমি আসতেছি বলে তোমরা আবার ভাবো না ভাই কি দেখায় বারবার। আসলে আমি বারবার দেখি হচ্ছে রেকর্ডটা ঠিকঠাক আছে কিনা, কারণ অনেক ক্ষেত্রে হয় আমি কয়েকবার এই প্রবলেমে পড়ছি, রেকর্ড করতে করতে আমি যদি চেক না করি তাহলে রেকর্ড না করা অবস্থাতে আমি ক্লাস নিতেছি, রেকর্ড হয় নাই কিছু। এই জন্য বারবারই চেক করা লাগে যে রেকর্ডটা ঠিকঠাক হচ্ছে কিনা। সো না হলে দেখা যাবে কি ক্লাস না নিয়ে হুদায় একা একা বকতেছি, রেকর্ডই হয় নাই। তো বলছে দেখো ইথিলিন গ্যাস অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে উচ্চ বায়ুচাপে এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেই বিক্রিয়ায় মোম সদৃশ সাদা কঠিন পদার্থ তৈরি হয় সেই বিক্রিয়ার নাম কি? সো এইটা হচ্ছে আমাদের পলিমারাইজেশন রিঅ্যাকশন। পলিমারাইজেশন রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হয়, এটা মুখস্থ রাখবা একটু। পরের যেটা আছে বলছে দেখো কোন হাইড্রোকার্বন এবং এইসোসিএল বিক্রিয়া করে 2 ক্লোরো 1 হাইড্রো তোমার ইথেন তৈরি করে। সো কোন হাইড্রোকার্বন? তাহলে এখানে যেহেতু ইথেন আছে তাহলে বোঝাই যাচ্ছে এখানে আমাদের 2 কার্বন বিশিষ্ট কিছু একটা হবে, বাট 2 কার্বন বিশিষ্ট কিছু একটাই এইসোসিএল সংযুক্ত করতে গেলে আমাদের অ্যালকিন নেওয়া লাগবে। তো CH2 ডাবল বন্ড CH2, এইটার সাথে যদি আমরা এইসোসিএল যোগ করি তাহলে এক সাইডে যে OH বসবে আর এক সাইডে যে Cl বসবে, এখান থেকে একটা বন্ড ভেঙে যাবে। সো এইটাই তো আসলে আমাদের এইটা দেখো 2 ক্লোরো 1 হাইড্রোক্সি ইথেন এইটা। সো এইভাবে আমরা কিন্তু দেখে ফেললাম। এবার আসো, বলছে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের বেলায় কোনটি সঠিক? সো অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যে জৈব যৌগ সেগুলোর বেলায় সঠিক কোনটা? দেখো কার্বন শিকলে কেবল সিগমা বন্ধন থাকে, অবশ্যই সঠিক। সো অ্যালকেনের ক্ষেত্রে তুমি যদি এরকম করে আগাও, কার্বন শিকলে কোনো সিগমা বন্ধন ছাড়া বন্ধন পাবা না, সবাই সিগমা বন্ধন। 35 নম্বর বলছে দেখো অ্যালকাইন 1 এর মৃদু অম্লীয়ধর্মিতা পরীক্ষায় ব্যবহৃত হয় কোনটি? অ্যালকাইন 1 এর মৃদু অম্লীয়ধর্মিতা পরীক্ষায় ব্যবহার হয় অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। আমরা দেখছি অ্যালকাইন 1 CH ডাবল বন্ড CH ট্রিপল বন্ড CH এর সাথে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট যেটা আছে, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। সো এই যে অ্যামোনিয়া দিলাম এবং এখানে আমরা নাইট্রেট দিলাম, এই অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট অ্যালকাইন 1 এর সাথে বিক্রিয়া করে আমাদের এই জায়গাতে CH তোমার হচ্ছে ডাবল বন্ড CH বন্ড এইদিকে AG এইদিকে AG এরকম তৈরি করে এবং এটার অদক্ষেপ দেয়, এটা আমরা দেখছি, আগে দেখে আসছি। এবার বলছে দেখো কক্ষ তাপমাত্রায় পানির সাথে ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়ায়, ক্যালসিয়াম কার্বাইড মানে CaC2, এর সাথে কক্ষ তাপমাত্রায় পানি দিলে অ্যাসিটিলিন তৈরি হয় বা ইথাইন তৈরি হয়, CH ট্রিপল বন্ড CH। সো অ্যাসিটিলিন মানে অপশন সি। এবার বলছে নিচের কোন যৌগটি ওজনের সাথে বিক্রিয়া করে? যেই যৌগে কার্বন কার্বন ডাবল বন্ড আছে সেটাই হচ্ছে আমাদের ওজনের সাথে বিক্রিয়া করবে। এখানে দেখো কোন যৌগে স্পেসিফিক ভাবে কার্বন কার্বন ডাবল বন্ড নাই, এক্সপেক্ট এটা ছাড়া, এক্সেপ্ট। সো এই জায়গাতে কার্বন কার্বন ডাবল বন্ড থাকায় এটা হয় আমাদের কারেক্ট আনসার। এবার বলছে দেখো CH2 ডাবল বন্ড CH2 এর সাথে ব্রোমিন এবং পানি যোগ করলে উৎপন্ন হয় কোনটা? সেখানে আমাদের CH2 ডাবল বন্ড CH2 আছে না,
এইটার সাথে আমরা ব্রোমিন এবং পানি যদি যোগ করি, তো এর সাথে যদি আমরা ব্রোমিন যোগ করি তাহলে এদিকে একটা ব্রোমিন যুক্ত হয়, এদিকে একটা ব্রোমিন যুক্ত হয়, ডাবল বন্ড ভেঙে যায়। সো এর সাথে যদি একটা একটা করে ব্রোমিন যুক্ত হয় তাহলে কোন অপশনের সাথে মিলে দেখো তো? বি নাম্বারের সাথে মিলে যায় না? বি নাম্বারের সাথে মিলে যায়। এবারে বলছে দেখো এক্স নামক একটি গ্যাসের পূর্ণ দহনে ওয়াই এবং জেড উৎপন্ন হয়। গ্যাসকে চুনের পানিকে ঘোলাটে করে। সো দেখো এই জায়গাতে যে গ্যাসগুলো আছে এর ভিতরে কেবলমাত্র C2H2 যেটা আছে, C2H4 যেটা আছে, এটাকে তুমি যদি পূর্ণ দহন করো, C2H4 কে পূর্ণ দহন করো অক্সিজেনকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। সো কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হলে এই কার্বন ডাইঅক্সাইড পানি দেখো একটা চুনের পানিকে ঘোলা করে, দেখো কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করে, এবং জেড যেটা আছে এটা কপার সালফেটের সাথে নীল বর্ণ তৈরি করে। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড যেহেতু চুনের পানিকে আমার ঘোলা করতেছে, তার মানে এই জায়গায় যে এক্স সেটা কিন্তু C2H4। সো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটু অ্যানালিটিক্যাল মাইন্ডসেট থেকে অপশনের সাথে তোমার চেক করতে হবে, অপশনের সাথে চেক করে করে আগাতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এটা পারবা। এবার আসো, এখান থেকে আমাদের রিটেন দিছে, বলছে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন ব্রোমাইড পারক্সাইড এই দুইটার বিক্রিয়া লিখো। তার মানে প্রোপিনের সাথে মার্কোনিকভ এবং অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন লিখতে হবে। সো আমি এইটা অলরেডি তোমাকে কয়েকবার করাইছি, এটাই দেখো রিটেনে দিছে। তার মানে রিটেনের জন্য কি ইম্পর্টেন্ট বুঝতেছো? এই দেখো এই প্রোপিন লিখলা, তারপরে একবার এইচবিআর লিখবা, তাহলে এটাই তেলা মাথায় তেল দিবা, আর এটাই ঠিক তার বিপরীত করবা। তো হাইড্রোজেন পারক্সাইড দিবা বা জৈব পারক্সাইড দিবা, দিলে অ্যান্টি মার্কোনিকভের ফর্মুলা অনুযায়ী এই রিঅ্যাকশনটা হয়ে যাবে, ঠিক আছে? সো এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে এখন আসো আমরা আমাদের পরবর্তী টাইপে আসি। পরবর্তী টাইপ হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আরএক্স এবং অ্যারাইল হ্যালাইড, এইগুলার রিলেটেড বিক্রিয়া। সো এই জায়গাতে দেখো অনেক ইনফরমেশন দেয়া আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এগুলা হচ্ছে সিম্পল সিম্পল জিনিস। তোমরা আগে থেকে হয়তো জানো, অনেকে যারা জানো না তারা হচ্ছে একটু বেসিক ক্লাস দেখতে পারো, এগুলা রিভিউ করলাম না। এই জায়গাতে মনে রাখবা এই পয়েন্টটা যে হ্যালোজেন ও অ্যালকেনের 4 ধরনের বিক্রিয়া হয়। একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, তারপরে হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া, নিউক্লিওফাইলের প্রভাবে বিটা অপসারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। সো আমাদের এই হেডলাইনটা মুখস্থ করতে হবে, হেডলাইনটা আমাদের দরকার, অনেক সময় এমসিকিউতে চলে আসবে। এবার এই জায়গাতে প্রথম পয়েন্টটা একটু মনে রাখার চেষ্টা করবা, বলছে প্রাইমারি হ্যালোজেন অ্যালকেনের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ হলে এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া, টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেনের জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষণ করলে এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। এই দুইটা জিনিস আমাদের কখনো কখনো এমসিকিউতে চলে আসে, তো এই জন্য এটা আমরা একটু হুবহু মনে রাখার চেষ্টা করব। এখানে আমাদের অনেক কিছু আছে, যেগুলো যেগুলো আছে এগুলো সবই আমাদের একটু পড়তে হবে। যেমন দেখো হ্যালোজেন ও অ্যালকেনের বন্ধন বিভাজনের ক্রম এখানে দেয়া আছে, হ্যালাইডের স্থায়িত্বের ক্রম দেয়া আছে, অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম দেয়া আছে, পড়তে হবে পড়তে হবে। এই তিনটাই এমসিকিউতে আসার সম্ভাবনা আছে। এরপরে বলছে ক্লোরোফর্মের ব্যবহার, ক্লোরোফর্মের ব্যবহার রিটেনে দিবে, রিটেনে দিবে, ঢাবিতেই রিটেনে দিয়ে দিবে যে ক্লোরোফর্মের ব্যবহার লিখো। সো ক্লোরোফর্মের ব্যবহার যদি লিখতে বলে তাহলে পারবা না? দেখো এই কয়েকটা একটু ভালো করে পড়বা। চেতনানাশক রূপে কাজ করে, দ্রাবক রূপে কাজ করে, পচন নিবারক রূপে কাজ করে, পরীক্ষাগারে বিকারক রূপে কাজ করে, একটু ভালো করে দেখে নিবা। এবার বলছে দেখো CCl4 এর ব্যবহার, CCl4 এর যে কয়টা ব্যবহার আছে এই কয়টাও রিটেনের জন্য একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এছাড়া এখানে যেগুলো আছে এগুলো একটু রিডিং পড়বা, তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে একবার রিডিং দিবা, একবার রিডিং দিলে তোমার আইডিয়া থাকবে। এবার আসো আমরা মেইন যেই তোমার এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলো একটু রিভিউ করি। প্রথমে বলছে কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে CH3CO এই অংশটা থাকতে হবে। CH3CO এই অংশটা যদি থাকে তাহলে সে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এবার বাকি এই অংশে একটা আর থাকবে, আর থাকবে মানে হচ্ছে এখানে হাইড্রোজেন থাকতে পারে, CH3 থাকতে পারে, CH2CH3 থাকতে পারে, বাকি অংশে এই ধরনের যে কোনো যৌগ থাকবে, বাট একটা পার্টে তোমাকে CH3CO থাকতে হবে। কেন? কারণ হ্যালোফর্ম বিক্রিয়ায় তুমি তো হচ্ছে হ্যালোজেন যোগ করবা। সো CH3CO, সাপোজ ধরো CH2CH3 এটা আছে, এর সাথে হ্যালোজেন দেয়া আছে, প্লাস ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে। সো হ্যালোফর্ম বিক্রিয়ার মেইন উৎপাদ যেটা সেটা হচ্ছে CHI3। সো যদি আয়োডিন থাকে তাহলে এটা হচ্ছে তোমার আয়োডোফর্ম তৈরি হয়, যদি ক্লোরিন থাকে তাহলে ক্লোরোফর্ম তৈরি হয়। সো এই যে ক্লোরোফর্ম তৈরি হওয়ার জন্য এই একটা CH3 পার্ট আমাদের মাস্ট লাগে, আর বাকি অংশ তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে CH3
CH2 COONA এটা তৈরি করে। সো হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য এই CH3CO এই পার্টটা থাকা মাস্ট। সো এখানে আমাদের দেখতে হবে কোন পার্টে CH3CO আছে। সো এই জায়গায় দেখো CH3CO আছে আর এই জায়গায় আর এর জায়গায় হাইড্রোজেন আছে। সো এইটা কিন্তু আমাদের মাস্ট হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে। এবার বলবো ভাইয়া এই জায়গায়ও তো CH3CO আছে, এটা কেন হলো না? কারণ এই জায়গায় হাইড্রোজেনের জায়গায় দেখো ক্লোরিন আছে, ক্লোরিন থাকলে হবে না, এই জায়গায় হয় হাইড্রোজেন থাকতে হবে নাই অ্যালকেন থাকতে হবে, তাহলে দিবে। এবার বলছে দেখো কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। সো কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না? দেখো CH3CHO এটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেয় কিভাবে? দেখো CH3CO বন্ড H এটা আছে, তার মানে এই অংশের জন্য হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে, একটা অংশে হাইড্রোজেন আছে। এই জায়গায় দেখো এই যে অ্যালকোহলের, এই দেখো এটা একটা খুব সুন্দর বিক্রিয়া। এই যে অ্যালকোহলটা আছে CH3 তারপরে CH নিচে OH তারপর CH3, এটা দেখে মনে হবে ভাইয়া এইটা কিভাবে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? দেখো এটাকে তুমি যখনই জারণ করবা তখন এই OH টা উঠে যে এখানে CO তৈরি হয়ে যাবে, CO তৈরি হয়ে গেলে এই অংশটা তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দিতে হেল্প করবে, ঠিক আছে? সো এই জন্য আমাদের দেখো 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু কিটোনে রূপান্তর হয়ে তারপরে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এইটাও দেখো হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, একদম পারফেক্ট ফর্মেট আছে, বাট এইটা দেয় না। কেন দেয় না? কারণ এই জায়গাতে দেখো একটা এক্সট্রা ক্লোরিন চলে আসছে, ওই জায়গাতে হাইড্রোজেন থাকার কথা ছিল। এবার বলছে দেখো নিচের কোনটি সঠিক নয়। তো এখন কোনটি সঠিক নয় আমরা কিভাবে বুঝবো? দেখো SN1 দুই ধাপে ঘটে, একদম পারফেক্টলি সঠিক, SN1 বিক্রিয়া দুই ধাপে ঘটে। পোলার দ্রাবকে SN1 বিক্রিয়া ঘটে, এটাও পারফেক্টলি সঠিক। SN1 বিক্রিয়ায় প্রথম ক্রম অনুসরণ করে, এটাও সঠিক। এই দেখো 3 নাম্বারটা সঠিক না, ঠিক আছে? 4 নাম্বারটা সঠিক না, 3টা সঠিক, একটা আমাদের ভুল আসছে। সো এই ইনফরমেশনগুলো একটু মনে রাখতে হবে। SN1 SN2 বিক্রিয়ার পার্থক্য তো তুমি আশা করি বুঝো, তাই না? SN1 SN2 বিক্রিয়ার পার্থক্য বুঝো, এটা আমি রিভিউ করলাম না, যদি না বুঝে থাকো একটা ছোট্ট ইউটিউবে ভিডিও দেখে নিবা অথবা কমেন্টে জানাবা, আমি তোমাদের SN1 SN2 বিক্রিয়ার ভিতরের পার্থক্য তফাৎ এগুলা নিয়ে ভিডিও দিয়ে দিব দরকার হলে, ঠিক আছে? এবার আসো, বলছে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি প্রযোজ্য? দেখো অবশ্যই SN1 বিক্রিয়া দুই ধাপে ঘটবে, তাহলে এক ধাপে ঘটে এটা ভুল। SN1 বিক্রিয়ার সঠিক ক্রম আমি একটু শেখাই দিছিলাম। SN13 মানে 1 যখন, তখন 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়। সো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এটা হচ্ছে তোমার সক্রিয়তার ক্রম, ঠিক আছে? এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে RX এর ঘনমাত্রার উপর নির্ভরশীল, এটাও ঠিক আছে। সো 2 এবং 3 আমাদের কারেক্ট আনসার SN1 বিক্রিয়ার ক্ষেত্রে। এবার বলছে দেখো অ্যালকোহল এবং থায়োনিল ক্লোরাইড, অ্যালকোহল মানে হচ্ছে ROH, এর সাথে থায়োনিল ক্লোরাইড, থায়োনিল ক্লোরাইড মানে হচ্ছে SOCl2, এটাকে বলে থায়োনিল ক্লোরাইড। এই দুইটা যখন বিক্রিয়া করে তখন দেখো এই জায়গা থেকে OH এই অংশটা চলে যায়, যে RCl মানে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত হয়। সো এই যে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত হলো, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে এখন আমি বিক্রিয়া করব, আমি বিক্রিয়া করে বিউটেন তৈরি করবে। সো বিউটেন যদি তৈরি করে তার মানে এই অংশটা কিন্তু একটা বিউটেন টাইপেরই যৌগ। সো এইটা যদি বিউটেন টাইপের যৌগ হয় তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যে এখানে যেহেতু আমাদের উডস বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে, তার মানে উডস বিক্রিয়ার মাধ্যমে দেখো তৈরি হচ্ছে, উডস বিক্রিয়ার মাধ্যমে বিউটেন তৈরি হচ্ছে, তার মানে এর হাফ হবে না আমাদের এই যৌগটা, এর হাফ মানে কি CH3 CH2Cl, এটা হচ্ছে এর হাফ। এই হাফ যেটা আছে এর সাথে আরেকটা CH3 CH2Cl দুইটা যোগ করলে এই ক্লোরিন চলে যায় এবং এই দুইটা অ্যাডজাস্ট হয়ে বিউটিন হয়। তার মানে এই যৌগটা হচ্ছে CH3 CH2Cl, তার মানে আমি যেই যৌগটা আছি সেটা কিন্তু ইথাইল হ্যালাইড, বুঝছো? ইথাইল হ্যালাইড। সো যৌগটা কি ইথাইল ক্লোরাইড বলা যাচ্ছে, যৌগটাকে কি বলা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এই দেখো এটা হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড। সো তুমি এই প্রশ্নটা যদি না বুঝে থাকো তাহলে প্রশ্নটা কয়েকবার পড়বা, প্রশ্নটা কয়েকবার পড়ার পরে তারপর আমি যেইভাবে ব্যাখ্যা দিছি এইভাবে চিন্তা করবা, দেখবা ইজিলি মিলাইতে পারতেছো। এবার বলছে দেখো CFC11 কোনটিতে ব্যবহৃত হয়? CFC11 নরম ফোমে আমাদের ব্যবহার হয়। এরপরে বলছে এই যে যৌগটা আছে এর সাথে পানি সংযোজন করে এই যৌগটা তৈরি করছি, এটা কোন ধরনের বিক্রিয়ায় তৈরি হচ্ছে? সো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা RX এর সাথে বিক্রিয়া করছে পানি, RX এর আবার দেখো এখানে R3X, R3 মানে হচ্ছে দেখো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো আমরা জানি অ্যালকাইল হ্যালাইডের জন্য SN বিক্রিয়া দেয়। সো SN বিক্রিয়া SN13 মানে 1 ডিগ্রি, SN1 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি সক্রিয়, তাহলে এখানে যেহেতু 3 ডিগ্রি আসছে তার মানে এটা কিন্তু SN1 বিক্রিয়া দিবে। 3 ডিগ্রি হ্যালাইডে SN1 বিক্রিয়া ঘটে, একদম সোজা কথা। আমি ওই যে তোমাকে একটা ফর্মুলা শেখাইছিলাম SN1 সবসময় 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি ঘটে, SN2 সবসময় 1 ডিগ্রিতে বেশি ঘটে, এটা মনে রাখলে আমরা এখান থেকে সব পারি। সো এবার দেখো SN1 বিক্রিয়ায় প্রথম ধাপে RX ধীর গতিতে বিয়োজিত হয়,
সঠিক কিনা? ইয়েস, SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে, প্রথম ধাপ ধীর গতি। RX বিয়োজিত হয়ে অস্থায়ী কার্বনিয়াম আয়ন গঠন করে, এটাও ঠিক আছে। নিউক্লিওফাইল কার্বনিয়াম আয়ন দ্রুত গতিতে যুক্ত হয়, এটাও ঠিক আছে। সো আমাদের এখানে সবগুলোই হচ্ছে কারেক্ট আনসার। এবার বলছে দেখো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? অবশ্যই SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক হবে কোনটি? SN2 বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়, বাট এখানে দেখো 2 ধাপে সম্পন্ন কথা বলছে, তাহলে এটা ভুল। তাহলে বাকি দুইটা অটোমেটিক সঠিক হবে। সো 1, 3 হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। এবার বলছে দেখো গ্রিগনার্ড বিকারক থেকে সংশ্লেষণ করা যায়। গ্রিগনার্ড বিকারক থেকে সংশ্লেষণ কিভাবে করব? সো ভালো করে খেয়াল করলে দেখবা গ্রিগনার্ড বিকারক হচ্ছে RMGX, এইটা থেকে আমরা তোমার অ্যালকেন সংশ্লেষণ করতে পারবো, কার্বক্সিলিক অ্যাসিড এই দুইটা সংশ্লেষণ করতে পারবো, বা নাইট্রোমূলক এটা আমরা সংশ্লেষণ করতে পারবো না। সো এই জন্য গ্রিগনার্ড বিকারক থেকে 1 এবং 2 এটা সংশ্লেষণ করা যায়। এবার বলছে দেখো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন SN বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয়? সো SN বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে SN1 তোমার হচ্ছে 2 ধাপে ঘটে, তাহলে এটা ভুল তথ্য। ঠিক আছে, SN1 2 ধাপে ঘটে, তাহলে ভুল তথ্য যেটা সঠিক নয় বলছে, তাহলে সি নাম্বারটাই সঠিক নয় হবে, বাকিগুলো অবশ্যই সঠিক হবে তাহলে। সো SN1 তো 2 ধাপে ঘটে, SN2 1 ধাপে ঘটে। এই জিনিসপত্রগুলো SN1 SN2 এর বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? এটা পড়লেই তুমি দেখবা পারবা। এবার বলছে দেখো গ্রিগনার্ড বিকারকের সংকেত হচ্ছে, আমরা জানি গ্রিগনার্ড বিকারকের সংকেত হচ্ছে RMGX। RMGX দেখো অপশন সি তে আছে। এবার বলছে অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটি? সো SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম আমরা জানি SN1 এর ক্ষেত্রে 1, 3 হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। SN13 পড়াই আমি সব সময়। সো SN1, 3 তার মানে 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়। 3 ডিগ্রি কই? 3 ডিগ্রি দেখো এই 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তার মানে এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার বলছে স্থানিক চেতনানাশক রূপে কোনটি ব্যবহার হয়? স্থানিক চেতনানাশক রূপে আমরা মিথাইল ক্লোরাইডকে ব্যবহার করি। এবার বলছে দেখো CH3CH2Br এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস হলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। সেখান থেকে OH এখানে যে বসে যাবে, এখান থেকে OH বসে গেলে আর CH2OH হবে, তার মানে এটা কি? এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এবং কি প্রতিস্থাপন? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবার বলছে স্যান্ডমেয়ার বিক্রিয়ার প্রধান উৎপাদ কি? অবশ্যই মনে রাখবা স্যান্ডমেয়ার বিক্রিয়ার প্রধান উৎপাদ হচ্ছে ব্রোমোবেনজিন। বেনজিনের উপর ব্রোমিন তৈরি হয় স্যান্ডমেয়ার বিক্রিয়া। স্যান্ডমেয়ার বিক্রিয়া সামনে পড়াবো, সো তখন যে এটা আমাদের সামনে আবার আসবে, এখানে আমাদের হচ্ছে লাগবে না, জাস্ট আমরা একটু মনে রাখি যে ব্রোমোবেনজিন স্যান্ডমেয়ার বিক্রিয়ার প্রধান উৎপাদ। এরপরে বলছে দেখো নিচের কোনটি অ্যালকাইল হ্যালাইডটি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সর্বাপেক্ষা সক্রিয়? সো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে হয় SN2 এর ক্ষেত্রে 1 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়। সো 1 ডিগ্রি কোনটা আছে দেখো তো, অপশন এ, দেখো দেখেই বোঝা যাচ্ছে 1 ডিগ্রি। সো 1 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়। এবার বলছে অ্যালকোহলের সাথে গ্রিগনার্ড বিকারক RMGX বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সো অ্যালকোহলের সাথে ROH, অ্যালকোহলের সাথে তুমি যদি গ্রিগনার্ড বিকারক RMGX এইটার বিক্রিয়া করাও, তাহলে এই জায়গা থেকে অ্যালকেন প্রস্তুত হবে। কারণ কি এই OH এই MgX এর সাথে চলে যাবে, MgOH, আর এই আর এখানে এসে বসে যে R বন্ড R তৈরি হবে, তার মানে কি এখান থেকে অ্যালকেন পাবো আমরা। ঠিক আছে, এবার বলছে দেখো কোন বন্ধনযুক্ত কার্যকরী মূলকের সাথে অপসারণ বিক্রিয়া ঘটে? সো অপসারণ বিক্রিয়া ঘটাইতে পারবা তুমি কেবলমাত্র এক বন্ধনের সাথে। দ্বিবন্ধনের সাথে সংযোজন, ত্রিবন্ধন এগুলোর সাথে সংযোজন করবে, এক বন্ধন থেকে অপসারণ বিক্রিয়া সম্ভব। এবার বলছে দেখো গ্রিগনার্ড বিকারক তৈরিতে মিথাইল হ্যালাইড এর সক্রিয়তার ক্রম কোনটি? মিথাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম। সো আমাদের যদি এরকম মিথাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম চাই, তার মানে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম চাইছে। অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রমের ক্ষেত্রে আমরা আগে ওই যে ওখানে উদ্দীপক পড়তে বলছিলাম, তো আমি একটু বলে দিই। অ্যালকাইল হ্যালাইডের X = ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা পাওয়া যায়। সো এই হ্যালোজেনের আকার যত বাড়ে সক্রিয়তা তত বৃদ্ধি পায়। সো হ্যালোজেন দেখো আয়োডিন সবচেয়ে বড়, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তার মানে বি নাম্বার আমাদের সবচেয়ে বেশি সক্রিয়তার ক্রম সঠিক অ্যান্সার হবে। কারণ কি হ্যালোজেনের আকার যত বড় তার সক্রিয়তা তত বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার বলছে গ্রিগনার্ড বিকারক থেকে কোনটি প্রস্তুত করা যায়? গ্রিগনার্ড বিকারক থেকে তোমার হচ্ছে হাইড্রোকার্বন, অ্যালকোহল, কিটোন সবগুলা প্রস্তুত করা যায়, তার মানে সবগুলাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলছে গ্রিগনার্ড বিকারক থেকে নিচের কোনটি প্রস্তুত করা যায়? অবশ্যই হাইড্রোকার্বন, অ্যালকোহল, কিটোন সবগুলা। নিচের কোনটি পলিথিনের মনোমার? পলিথিনের মনোমার কি বলতো?
ইথিলিন থেকে পলিথিন তৈরি হয়। সো ইথিলিন থেকে যেহেতু পলিথিন তৈরি হয় তাহলে পলিথিনের মনোমান কি? ইথিলিন। ঠিক আছে, ইথিলিন থেকে পলিথিন তৈরি হয়। সো ইথিলিনের বেসিক সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন। হ্যাঁ, সো এই ইথিলিনের এই দিকের একটা বন্ড ভেঙে যে এদিকে হাত তৈরি, এদিকে হাত তৈরি হয় এবং N সংখ্যক যুক্ত হয়ে এটাকে বলা হচ্ছে পলিথিন। সো এই যে ইথিলিন থেকে পলিথিন তৈরি হলো তাহলে মনোমারকে D নাম্বার। এবার বলছে SN2 বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড সময় সক্রিয়তার ক্রম কি? সো SN2 বিক্রিয়ায় আমরা জানি SN2 1, তাহলে 1 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে 1 ডিগ্রি কোনটা? দেখো এটা 1 ডিগ্রি, এইটাই, এইটা মিথাইল, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে কারেক্ট আনসার। মিথাইল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। বুঝতে পারছো? এবার বলছে দেখো গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণুতে কতটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে। সো আমাদের এই গ্রাফাইটের এই সংকেতটা মনে রাখতে হবে। মনে রাখলে দেখবা যে গ্রাফাইট গঠনে প্রতিটি কার্বন পরমাণু অপর 3টি কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে। সো একটা কার্বন পরমাণু আর 3টা কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে। সো এই জন্য আমরা এখানে দাগাবো কত? 3। এবার বলছে কোন আলফা অ্যামিনো অ্যাসিড ব্যতীত সকল আলফা অ্যামিনো অ্যাসিড আলোক সক্রিয়। সো এখানে কোন আলফা অ্যামিনো অ্যাসিড ব্যতীত সবগুলো আলোক সক্রিয়। সো আমাদের এটা মনে রাখতে হবে যে গ্লাইসিন হচ্ছে আমাদের একটা এমন আলফা অ্যামিনো অ্যাসিড যেটা আলোক সক্রিয় নয়। বাকি ভ্যালিন, লাইসিন, অ্যালানিন সবগুলো আলোক সক্রিয়, কারণ প্রত্যেকটাতে তোমার হচ্ছে তোমার কাইরাল কার্বন আছে, এইটাতে কাইরাল কার্বন নাই। ঠিক আছে, এবার আসো বলছে ইথিলিনের পলিমাকরণ দ্বারা পলিথিন উৎপাদনে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। সো আমাদের এখানে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় কি বলতো? ইথিলিনের পলিমাকরণ বিক্রিয়ায় আমাদের প্রভাবক হিসেবে এই যে টাইটানিয়াম ক্লোরাইড এই অংশটা ব্যবহৃত হয়। বুঝতে পারছো? সো এটা একটু মনে রাখবা। এবার বলছে দেখো আলো বায়ুর উপস্থিতিতে ক্লোরোফর্ম উৎপন্ন করে। সো দেখো ক্লোরোফর্ম এবং অক্সিজেন সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করলে তোমার কার্বনিল ক্লোরাইড COCl2 প্লাস HCl তৈরি করে। এই কার্বনিল ক্লোরাইডের সাথে HCl এর যোগফল এটাকে বলা হচ্ছে ফজিন গ্যাস। ঠিক আছে, কি বলে? ফসজিন গ্যাস। সো কার্বনিল ক্লোরাইড প্লাস HCl, তাহলে অপশন বি নাম্বার আমরা দাগাইতে পারবো। আবার যদি ফসজিন গ্যাস কথাটা লেখা থাকে সেটাও কিন্তু দাগাইতে পারবো। এবার বলছে দেখো নিচের কোনটি টেফলনের মনোমার। টেফলনের মনোমার হচ্ছে এই যে এটা CF2 ডাবল বন্ড CF2। ঠিক আছে, এইটা কেন টেফলনের মনোমার? কারণ এখানে দেখো টেট্টাফ্লুরোইথেন তৈরি হয়েছে। টেট্টাফ্লুরোইথিন থেকে পলিটেট্টাফ্লুরোইথিন পাবো আমরা। এটা কি? এটা কি হচ্ছে টেট্টা মানে চারটা ফ্লুরোইথিন। সো এই চারটা ফ্লুরোইথিন থেকে আমরা পলিটেট্টাফ্লুরোইথিন পাবো, যেটাকে আমরা টেফনল বলবো। তো টেফনল হচ্ছে পলিটেট্টাফ্লুরোইথিন, যেটার মনোমান হচ্ছে CF2 বন্ড CF2। এবার বলছে CFC এর বেলায় কোনটি সঠিক নয়। সো CFC এর বেলায় এটা পচন রোধ করে, এটা সঠিক নয়, বাকিগুলা সঠিক। মুখস্থ করবা, কমন কোশ্চেন। এবার বলছে দেখো SN1 এবং SN2 বলতে তুমি ঠিক কি বুঝো। সো SN1 SN2 এর যে বেসিক সেইটা আমাদের এখানে জাস্ট লিখতে হবে, তাছাড়া কিছুই না। SN1 মানে এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, SN2 মানে 2 আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। SN1 এর সক্রিয়তার ক্রম, SN2 এর সক্রিয়তার ক্রম, এগুলা লিখবা। SN1 এক ধাপে ঘটে, SN2 2 ধাপে ঘটে। অর্থাৎ SN1 এবং SN2 এই দুইটার যেই বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলা জাস্ট কয়েক লাইনে লিখে দিলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, সো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং ক্লাসগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আসসালামু আলাইকুম।